আমি তোকে ভালোবাসি, সত্যি অনেক ভালোবাসি, অনেক। শরম করে না তোর? তুই আমাকে প্রপোজ করতেছিস, আমি সম্পর্কে তোর কি হই? আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আশিক আমাকে এভাবে প্রপোজ করবে। কারণটা হচ্ছে যে আমি আশিকের সম্পর্কে খালা হই। শুধু আশিক না, ক্লাসের সবাই আমাকে খালা বলে সম্বোধন করে। তার একটা কারণ হচ্ছে আমি সবসময় বোরকা পরে থাকি, তাই সবাই আমাকে খালা বলে সম্বোধন করে। আমি এটা নিয়ে কখনো রাগ করি না তাদের উপরে। তারা আমাকে সবাই সম্মান করে, সবাই আমাকে অনেক সম্মান করে, আর আশিক তার মধ্যে একজন। কিন্তু হঠাৎ আশিক আমাকে প্রপোজ করবে, আমি সেটা কখনো কল্পনাও করতে পারিনি। আশিক এমন একজন পার্সন যার সাথে সবসময় বেশি কথা বলতাম, সবসময় বেশি আড্ডা দিতাম। আর আশিক সবসময় আমাকে বেশি বেশি খালা খালা বলে চিল্লায় চিল্লায় ডাকাডাকি করতো। আমি কোনো কিছু জানি না। আমি শুধু এটা জানি যে আমি তোকে ভালোবেসে ফেলেছি, নিজেও জানি না। তুই আমার সাথে আর কখনো কথা বলবি না, আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। তুই এখান থেকে দূর হ। সত্যি প্রিয়াঙ্কা, আমি তোকে অনেক অনেক ভালোবাসি। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি অনেক নিজেকে কন্ট্রোল করেছি, আর কন্ট্রোল করতে পারতেছি না। আমার দ্বারা এটা কখনো সম্ভব না, কারণ আমাদের সম্বন্ধটা কি সেটা একটু ভেবে দেখেছিস? আমি সত্যি সত্যি তোকে ভাগিনা বলে মেনে নিয়েছিলাম। আমাদের মধ্যে তো কোনো রক্তের সম্পর্ক নাই। আমার তো এমনিতেই মুখ দিয়ে একটা সম্পর্ক বানিয়ে নিয়েছে ক্লাসমেট খেলা, সেটা ধরে থাকতে হবে এরকম তো কোনো কথা নেই। দেখ আশিক, এটা কখনো সম্ভব না, আমি পারবো না। আমি যেটা বলি সেটাই করি, সেটা তুই ভালো করে জানিস। আমি কোনো কিছু শুনতে চাই না। আমি শুধু তোকে চাই আমার জীবনে, সারা জীবনের সঙ্গী হিসেবে। আর কোনো কথা শুনতে চাই না এখন। আমি যাচ্ছি, পরে তোর কাছ থেকে উত্তরটা যেন হ্যাঁ পাই। সেটা কখনো সম্ভব না, আমি কখনোই তোকে আমার জীবনে মেনে নিতে পারবো না। সেটা সময় বলে দিবে মেনে নিতে পারবি কিনা। আমি শুধু তোর মুখ থেকে হ্যাঁ শব্দটা শুনতে চাই। কথাটা বলে আশিক সেখান থেকে এক মুহূর্ত দেরি করলো না, দ্রুত সেখান থেকে চলে গেল, আমাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে। আমার তো প্রচুর মেজাজ গরম হয়ে যাচ্ছে। সবাই আমাদের দিকে কিরকম করে তাকিয়েছিল। আশিক চলে যাওয়ার পর আমি তো লজ্জায় সেখানে দাঁড়িয়ে থাকতে পারছি না সবার সামনে। এখন সবাই কি ভাববে? সবাই তো ভালো করে জানে যে আমাদের মাঝে খালা আর ভাগিনার সম্পর্ক হয়ে উঠেছে। সবাই আমাকে খালা বলে সম্বোধন করে। সবার থেকে আশিক আমাকে বেশি জ্বালাতন করত, আর সবাই আমাদের সম্পর্কটা মেনে নিয়েছিল। কিন্তু হঠাৎ আমাকে আশিক এরকম করবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আর এখন সবাই কি বলবে? আমার ক্লাসের সবাই আমার দিকে এখন আঙুল তুলে কথা বলবে। এটা কি করলো আশিক? কেন করলো? কেন এরকম পাগলামি করতেছে? তাকে আমাকে বুঝিয়ে বলতে হবে, এটা কখনোই সম্ভব না। হঠাৎ করে দেখলাম যে আমার বেস্ট ফ্রেন্ড সবার ভিড় ঠেলে আমার কাছে ছুটে আসতেছে। এখন তো আমাকে নিয়েছে, কত কি বলবে। কত বড় মুখ করে বলেছিলাম যে আমাকে কেউ ভালোবাসুক বা না বাসুক, আমার ভাগিনা আমাকে ভালোবাসে। কিন্তু সেই ভালোবাসা যে এইভাবে এরকম অপমান করবে আমাকে, আমি কখনো কল্পনাও করতে পারিনি। কি আমার জানে জিগার, কি অবস্থা? আজকে তো তোমার একটা ভালোবাসার মানুষ হয়ে গেল। বলেছিলাম না একদিন আশিক তোকে প্রপোজ করে বসবে। দেখ, মেজাজ গরম করবি না। আমার এমনিতেই কোনো কিছু ভালো লাগতেছে না, এখন আমাকে নিয়ে আবার হাসাহাসি করা শুরু করবি না। একটা বিষয় বুঝতে পারছি না, আশিক তোকে সব সময় খালা বলে জ্বালাতন করত, কিন্তু আজকে তার কি এমন হয়ে গেল যে তোকে প্রপোজ করে বসলো সবার সামনে, তাও আবার। আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দে। আমি ফেলে দিয়েছি। একটু পাগলামি করতেছে, পরে তাকে বুঝিয়ে বললে ঠিক হয়ে যাবে। হয়তো মাথায় কোনো তার ছিঁড়ে গিয়েছে। আমার যেটা মনে হচ্ছে আশিক কখনো হয়তো তোকে ভুলে যেতে পারবে না। যেভাবে দেখলাম চোখের পানি নাকের পানি এক করে এখান থেকে চলে গেল। সবার সামনে থাপ্পড় দেওয়া হয়তো উচিত হয়নি, কিন্তু কি করব, মাথায় রাগ উঠে গিয়েছিল, তাই নিজেকে কন্ট্রোল করতে আর পারিনি। সবার সামনে থাপ্পড় মেরেছিস, দেখ এখন তার জন্য মায়া হচ্ছে। কিসের জন্য জানিস? তোর মনে তার জন্য কিছু আছে, না হলে এভাবে মায়া হওয়ার কথা না। একদম বাজে কথা বলবি না। আমার মনে তার জন্য কোনো কিছু নেই। এখন তুই আমার চোখের সামনে থেকে ভাগ, না হলে তোকে পিটানি শুরু করব। আর এখানে সবাই তামাশা করতেছে। এখান থেকে আমি এখন বাসায় যাব আর ক্লাস করব না। তো আমি কি করতে পারি? আমার ক্লাস আছে, প্রথম ক্লাস, আমি যেতে পারবো না। এখন ক্লাস করতে হবে, কারণ ক্লাস না করলে সবাই আবার ভাববে যে তোর মনে প্রেমের উথাল পাথাল করতেছে। তারপর মিমের সাথে আর কোনো কথা বললাম না। মিমের সাথে যত কথা বলবো সে ততই আমার সাথে তর্ক করবে, সেটা আমি ভালো করে জানি। কারণ সে একটু আমাকে জ্বালাতন করার চেষ্টা করবে, তাই মিমকে সেখান থেকে রেখে আমি রাগ দেখিয়ে ক্লাসের ভেতর চলে আসলাম। ক্লাসের ভেতর এসে আশিককে একটু খুঁজতে লাগলাম, কিন্তু তাকে তো কোথাও দেখা যাচ্ছে না, মনে হচ্ছে বাহিরে আছে।
পরে ক্লাসে চলে আসবে। আমি আমার জায়গায় গিয়ে বসে পড়লাম। একটু পর মিম এসে আমার পাশে বসে পড়ল আর আমাকে খোঁটা দিতে লাগলো। আমি তার কথায় কোনো পাত্তা না দিয়ে সুন্দর ভদ্রমের মতো বসে আছি। সবাই রুমের ভেতরে প্রবেশ করতেছে আর আমাকে দেখে আর চোখে একটু তাকিয়ে তারপর নিজের জায়গায় গিয়ে বসে পড়তেছে। কি একটা কেলেঙ্কারি হয়ে গেল আজকে আমার সাথে। স্কুলে এখন সবাই কি ভাববে? আশিকের বাচ্চা আশিক, তোর দেখা পাই তারপর দেখ তোকে আমি কি শাস্তি দিই। তোর সাহস কি করে হয় সবার সামনে আমাকে প্রপোজ করার? যদি এতই প্রপোজ করার ইচ্ছে ছিল তাহলে একা যখন থাকি তখন প্রপোজ করতি, সমস্যা কোথায় ছিল? এখন সবার সামনে আমাকে কলঙ্কিত বানায় দিলি তুই। তোকে আমি বলেছিলাম প্রিয়াঙ্কা খালাকে প্রপোজ করিস না সবার সামনে, তুই আমার কথা শুনলি না। এখন কি হইল? সবাই কি ভাববে আমাদের? তুই তো সবকিছু ভালো করে জানিস তাই না? আমি প্রিয়াঙ্কাকে কত ভালোবাসি। আর তোকে কতবার বলেছিলাম যে আমি তাকে খালা বলে সম্বোধন করব না, কিন্তু তুই সবসময় আমাকে জোরাজোরি করতেই। এখন কি হলো আজকে দেখ। আমার কি মনে হয় জানিস, প্রিয়াঙ্কা খালা তোকে পছন্দ করে, কিন্তু সবার সামনে এভাবে বলাটা হয়তো ঠিক হয়নি। তার জন্য এরকম রিয়াক্ট করেছে। আমাদের একটা করা উচিত হয়নি। চুপ করে থাক, একটা কথা বলবি না, তাহলে কিন্তু এখানে এমন পিটানি শুরু করে দেব যে তুই সবকিছু ভুলে যাবি। মাথা গরম আছে এখন। চুপ থাক, তোর এত বকবক শোনার সময় নেই। আমি চলে যাচ্ছি, তুই থাক। তোর মাথা গরম তো আমি কি করব? আমি গেলাম, তুই থাক। এই না, তুই না আমার কলিজার বন্ধু, একটু উপায় বল না কিভাবে তাকে আমার করে নেব। আমি সত্যি তাকে ছাড়া থাকতে পারবো না। একটু উপায় বলে দে না, কি করব আমি। আমি তোকে কোনো কিছু বুদ্ধি দিতে পারবো না। আমি মাপ চাই, কারণ এর মধ্যে আমি ফেসে যেতে চাই না। তুই না আমার জানের জিগার বন্ধু, তুই আমাকে এই বিপদের দিনে এইভাবে ফেলে একা চলে যাবি? সহ্য হবে তোর? ইমোশনাল ব্ল্যাকমেল করবি না তুই। এসব চিন্তা ভাবনা বাদ দে, এখন পড়াশোনা ঠিক মতো কর। এসব থেকে দূরে চলে যাও। তুই সেটা ভালো করে জানিস আমি কখন এটা করতে পারবো না। তারপরও তুই কেন এইভাবে বলতেছিস বুঝতেছি না। হঠাৎ করে তোর আজকে কি হয়ে গেল? আমাকে সাহস দেওয়ার বদলে তুই আমাকে দূরে চলে যেতে বলছিস। তাহলে তোকে একটা কথা বলি, তুই প্রিয়াঙ্কার সাথে চুপার গ্লু আটার মতো লেগে থাক। একদিন না একদিন এর ফল ভালো হবে। এখন আমি তো লজ্জায় তার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। তার কি হবে সেটা উপায় বলে দে। আমি এখন কিভাবে তার সাথে গিয়ে কথা বলবো? তুই যদি তাকে সারা জীবনের জন্য পেতে চাস, তাহলে লজ্জা শরম সবকিছু ভুলে যা। লজ্জা না পেয়ে তার সামনে গিয়ে কথা বল, তাকে আবার ভালোবাসার কথা বল। তাহলে দেখবি যে কাজ হয়ে যাবে। তাকে খালা বলে সম্বোধন করেছি, ওটাই নাকি আমার বড় অপরাধ। আমি কি মন থেকে তাকে খালা বলে গ্রহণ করেছি নাকি? বা সে আমার রক্তের সম্পর্কের খালা নাকি? এখানে দোষটা তোর। প্রিয়াঙ্কাকে দেখলেই তাকে খালা খালা বলে সব সময় চিল্লাচিল্লি করতি। এখন দেখ খালা বাস দিল। হয়েছে, এখন এসব চিন্তা বাদ দে। এখন কি করতে হবে সেটার বুদ্ধি দে, না হলে কিন্তু কি করব নিজেও জানি না। আজকে তো প্রাইভেট আছে, প্রাইভেটে এসে এখন আমি কথা বলিয়ে দেবো তোদের দুজনের। এখন চুপচাপ বাসায় চলে যা, এসব নিয়ে টেনশন করিস না। প্রাইভেট আয়, প্রাইভেটে কথা হবে। জানিস আমার কেমন জানি লাগতেছে। কিভাবে তার সামনে গিয়ে দাঁড়াবো, কি কথা দিয়ে শুরু করব, তার সাথে কি কথা বলবো ভেবে পারছি না। এত টেনশন করতে হবে না, আমি আসি কিসের জন্য। চুপচাপ এখন বাসায় যা, বাসায় গিয়ে খাওয়া দাওয়া শেষ করে প্রাইভেটে আয়, তার সাথে কথা হবে। তাহলে এখন আমি বাসায় যাচ্ছি, তোর সাথে প্রাইভেটে দেখা হবে। তুই কিন্তু আমাকে ছেড়ে প্রাইভেটে যাবি না, তাহলে কিন্তু আজকে প্রাইভেটে যাব না। এত টেনশন করিস কিসের জন্য বুঝতেছি না তো। আজ আয় প্রাইভেট, দেখবি কি হয়। তোর খালাকে এত পছন্দ, তাহলে এত লজ্জা পেলে চলবে না। তাহলে লজ্জায় কোনো কিছু পাওয়া যাবে না। টেনশনে আছি এখন, আর তুই আবার টেনশন বেশি করে দিস না তো। এখন আমি বাসায় যাচ্ছি, তুই তাড়াতাড়ি চলে আসিস, আমি তাড়াতাড়ি চলে আসব। তারপর মাহিনকে বিদায় দিয়ে আমি চলে আসলাম আমার বাসায়। আজকে প্রচুর টেনশন হচ্ছে, কি যে হবে কি না হবে। বুকের ভিতর হার্টবিট এত জোরে চলছে যেটা বলার বাহিরে, আর এত জোরে শব্দ হচ্ছে আমি ভালোভাবে অনুভব করতে পারতেছি। আজকে কি যে হয় আমার প্রচুর ভয় করতেছে। কি হবে? প্রিয়াঙ্কা কি সত্যি আমাকে গ্রহণ করবে নাকি রিজেক্ট করে দিবে? আমি কি আদৌ তাকে সারা জীবনের জন্য আমার কাছে রেখে দিতে পারবো নাকি পারবো না? তাকে ছাড়া তো আমি কোনো কিছু কল্পনা করতে পারি না। এটা আমার আবেগ বা ইমোশন না, 2 দিন পর কাটাতে পারবো। যদি আবেগ বা ইমোশন হইতো তাহলে কবে আমি তাকে ভুলে যেতে পারতাম, কিন্তু তাকে তো আমি ভুলতে পারি না। আজকে আর স্কুল শেষ করে বাসায় গেলাম না। বাসায় না গিয়ে প্রাইভেট সেন্টারে চলে আসলাম, কারণ আজকে মন মানসিকতা ভালো না। এমনিতেই আশিকের উপর প্রচন্ড জেদ কাজ করতেছে। কেন সে এরকম করলো আমার সাথে? আমি এর জবাব তার কাছে আজকে নেব। সবার সামনে এরকম করলো, এখন সবাই আমার দিকে আঙুল তুলে কথা বলতেছে। কেন আমাকে এইভাবে সবার সামনে অপমানিত করলো? আর আমাদের যেটা বর্তমান সম্পর্ক আছে, আর সে যেটা সম্পর্ক করার কথা বলেছে, সেটা কখনো আমার পক্ষে সম্ভব না।
আমি আশিকের কাছ থেকে এর জবাব নিয়েই ছাড়বো। আমার ভেতরে প্রচুর রাগ কাজ করতেছে, কিন্তু রাগের বহিঃপ্রকাশ করতেছি না। আমার সাথে আমার বান্ধবী আছে, কিন্তু তার সাথে কোনো কথা বলতেছি না। মনে মনে প্রচুর রাগ হচ্ছে আশিকের উপর, কিন্তু আশিক তো এখন আমার সামনে নেই। এখন সে যখন সামনে আসবে, আজকে যে তাকে আমি কি করব ভেবে পাচ্ছি না। কেন সে আজকে আমার সাথে এরকম করলো? আমাদের যে সম্পর্কটা ছিল সেটা তো খারাপ ছিল না, আর আমি তো তাকে সব সময় ভালো বন্ধু ভাবতাম। কিন্তু সে আমাকে আজকে প্রপোজ করবে, আমি এটা কখনো কল্পনাও করতে পারিনি। প্রাইভেট সেক্টরের সামনে এসে দেখি আশিক সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, আর মাহিনকে কোথাও দেখা যাচ্ছে না, কারণ আশিককে একা রেখে মাহিন কোথাও যায় না। কিন্তু আজকে আশিকের সাথে তাকে দেখা যাচ্ছে না, ব্যাপার কি? আশিক তাহলে কি আজকে একা এসেছে? তাহলে তো আরো ভালো হবে। আমি দ্রুত আশিকের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম, আর আমার বান্ধবী প্রাইভেট সেন্টারে ঢুকে পড়লো। সে ভালো করে জানে আমার এখন প্রচুর রাগ হচ্ছে, তার জন্য সে আমার সাথে আসলো না। আমাদের হয়তো কথা বলতে দিয়ে সে ভেতরে চলে গেল। তোর সাথে আমার কথা আছে, এদিকে আয়। আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে এসে কি বলার আছে বলতে থাক, আমি যাইতে পারবো না। তখন তো খুব সাহস দেখিয়েছিস, এখন তো সাহস কোথায় গেল? বলছি না আমার সাথে আয়, না হলে কিন্তু ভালো হবে না। আগে বল আমাকে তুই মারবি না, তাহলে যাব, তোর বিশ্বাস পাই না। যেটা বলতেছি সেটা শুনবি কিনা এখন? তো তুলাবি না আবার, তাহলে কিন্তু খুন করে ফেলবো। আমি যেটা বলতেছি সেটাই কর। আশিক আর কোনো কিছু বলার সাহস পেল না। সে আমার রাগ সম্পর্কে ভালোভাবেই জানে, তার জন্য আমার সাথে আর বেশি তর্ক করলো না। এক সাইডে চলে আসলাম। প্রাইভেট সেন্টারের এখন বেশি কিছু বলবো না তাকে, এখন তাকে সবকিছু বুঝিয়ে বলতে হবে, না হলে আবার বিগড়ে যাবে সে। দেখ আশিক, তোকে একটা কথা বলি, তুই তখন যেটা আমাকে বলেছিলি সেটা একদম ঠিক না, কারণ আমি তোর সম্পর্কে কি হই সেটা তো তুই ভালো করে জানিস, তোকে মনে করিয়ে দিতে হবে না। সেটা তো আমাদের কোনো রক্তের সম্পর্ক না, আর সেই সম্পর্ক ধরে থাকতে চাই না। আমি তোকে ভালোবাসি, এটাই হলো বড় কথা। একটা কথা বোঝার চেষ্টা কর, ভালোবাসা টাসা বলতে কোনো কিছু হয় না, বুঝছিস? তুই এগুলো তোর আবেগ, কিছুদিন পর দেখবি তুই আমাকে ভুলে যাবি। এসব বাদ দে, পড়াশোনায় মনোযোগ দে। আমাকে এত জ্ঞান দিতে হবে না। আমি তোকে ভালোবাসি, তোকে আমার করে পেতে চাই, সেটা যে কোনো প্রকারে হোক না কেন। যদি জীবন দিয়েও পেতে হয় তাও জীবন দিব, তাও তোকে চাই। দেখ আশিক, এইরকম কোনো পাগলামি তুই করবি না, সারা জীবন শেষ হয়ে যাবে বলে দিচ্ছি। তুই আমাকে ভুলে যা, আর ভালো করে পড়াশোনা কর। আমি পারবো না ভুলে যেতে, বলতেছি না ভালোবাসি তোকে। আর ভুলে যাওয়া সেটা কখনোই সম্ভব না। যেটা তোকে আমার করে পেতে চাই সেটা যে কোনো প্রকারে হোক না কেন। দেখ আশিক, এসব পাগলামোর কথা বলা বাদ দে, আর দূরে সরে যা। ভালো করে পড়াশোনা কর, দেখবি একদিন আমার থেকে অনেক সুন্দর একটা মেয়ে তোর বউ হয়ে আসবে তোর জীবনে। দেখ, কোনো ভুলভাল কথাবার্তা বলবি না, তাহলে কিন্তু কি করব নিজেও জানি না। যেটা বলতেছি সেটা শুনে নিলে কি হয়? আর তুই রাজি হলে সমস্যা কি? আমি তো তোকে ভালোবাসি, তোকে বিয়ে করতে চাই। দেখ, এখনো আমরা স্কুল জীবন শেষ করলাম না, এক্ষুনি তুই আমার বিয়ের কথা বলে ফেলছিস। জীবনে তুই কি করতে পারবি? আর ধরে নিলাম আমি তোর জীবনে চলে আসলাম, তুই আমাকে সারা জীবন কি খাওয়াবি সেটা শুনি। প্রিয়াঙ্কা, তুই আমার জীবনে চলে আয়, তোর জন্য আমি সব করতে পারবো। তুই দেখবি আমি অনেক ভালো একটা চাকরি পাবো, তুই শুধু আমার সঙ্গ দে। এসব কথা মুখে বলা যায়, বা সিনেমাতে তৈরি করা যায়, বা নাটকে উপন্যাসে এসব কথা মানায় না। এসব বাস্তব ক্ষেত্রে অনেকটা তফাৎ, সেটা জানিস? সেটা আমি ভালো করে জানি যে এটা বাস্তবে অনেক কঠিন হবে আমার জন্য, কিন্তু আমি তাও তোর জন্য সব করতে পারবো। তুই শুধু আমার জীবনে চলে আয়, তাতেই হবে। তুই আর কোনো অজুহাত দেখাবি না। সেটা আমার পক্ষে কখনো সম্ভব না। আমি এখন যাচ্ছি, আর তুই এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে পড়াশোনায় মন দে, বুঝছিস? সেটা তো কখনো সম্ভব না। তোকে আমার জীবনের চাই মানে চাই, সেটা যে কোনো উপায় হোক, যে কোনো প্রকারে হোক, তোকে আমার লাগবে। আচ্ছা তুই থাক তাহলে, আমি তোর সাথে এত কথা বলার সময় আমার নেই এসব নিয়ে। আর কখনো আমার সামনে আসবি না, আজকে থেকে তোর সাথে আমার বন্ধুত্ব শেষ। তুই আর কখনো আমার সাথে কথা বলবি না। সেটা দেখা যাবে, কিন্তু বন্ধুত্ব শেষ হয়েছে তো কি হয়েছে? এখন নতুন সম্পর্ক হবে আমাদের, আর আমিও চাই না বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ থাকতে। তোর সাথে আজকে থেকে আমার কথা বলা বন্ধ। আজকের পর থেকে আমি তোর সাথে আর কোনো কথা বলবো না। এখন আমি এখান থেকে যাচ্ছি, স্যার এসে পড়েছে, পড়তে হবে। একটা কথা সবসময় মাথায় রাখবি, তুই সবসময় আমারই থাকবি, অন্য কারো হওয়ার চিন্তা করিস না, তাহলে কিন্তু সেদিন আমার মরা মুখ দেখবি। তোর এসব বাজে বাজে কথা শোনার সময় আমার নেই। আমাকে এখন পড়াশোনা করতে হবে, আর তুইও এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে পড়াশোনা কর ভালোভাবে। আর এখন থেকে তুই আমার সাথে কথা বলবি না। আমি তো কথা বলবোই,
তোর যদি ইচ্ছা না থাকে তুই চুপ করে থাকবি, কিন্তু আমার যা বলার আমি প্রতিদিন বলেই যাব। আর তোর যদি ভালো না লাগে তাহলে কানে তুলো দিয়ে বসে থাকবি আমার সামনে। কখনোই সম্ভব না। আমি কখনোই তোর সাথে কথা বলবো না আজকের পর থেকে। আমি প্রাইভেট আলাদা করে নেব তোর থেকে। কথাটা বলে সেখান থেকে চলে আসলাম। আশিক পেছন থেকে অনেকবার আমাকে ডাকাডাকি করলো, কিন্তু সেটা শোনার সময় আমার হাতে নেই। প্রাইভেট শুরু হয়ে গিয়েছে অলরেডি। এখন আশিকের সাথে বকবক করলে প্রাইভেটটা শেষ হয়ে যাবে। আমি গিয়ে প্রাইভেট সেন্টারের ভেতরে প্রবেশ করেছিলাম। একটু পর আশিক এসে আমার অপোজিট সাইডে বসে পড়লো। বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি সেদিকে মন না দিয়ে পড়াশোনায় মন দিলাম। চোখ দিয়ে সবার দিকে একটু পর্যবেক্ষণ করে নিলাম। সবাই আমাকে একটু নোটিস করতেছে। ব্যবহারটা কেমন জানি আমার কাছে লাগতেছে। সবাই মনে করে যেন আমার দিকে একটু করে তাকিয়ে থাকে, তারপর আবার আশিকের দিকে তাকায়। বুঝলাম না ব্যাপারটা। আমি সেদিকে মনোযোগ না দিয়ে পড়াশোনা করতে লাগলাম। স্যার কি কি পড়াচ্ছে সেদিকে মনোযোগ দিলাম। স্যার পড়ানো শেষ করে বাসার জন্য কিছু কাজ দিল আমাদের। আমি সবকিছু লিখে নিয়ে তাড়াতাড়ি প্রাইভেট সেন্টার থেকে বেরিয়ে পড়লাম। বাসায় যাব, ক্ষুধা লাগছে প্রচুর, কারণ সকাল থেকে এখনো কোনো কিছুই খাইনি এখন পর্যন্ত। হঠাৎ করে পেছন থেকে কে যেন এসে আমার হাত ধরে টান মারলো। আমি পেছনে তাড়াতাড়ি করে তাকিয়ে দেখি আশিক। মেজাজটা একদম গরম হয়ে গেল। এমনিতেই ক্ষুধা লাগছে, তার উপর এখন সে আমাকে ডিস্টার্ব করবে। কেমন না লাগে, ইচ্ছে তো করছে জুতা পেটা করি। দেখ আশিক, এইরকম করিস না, ভালো লাগতেছে না, আমাকে বাসায় যেতে দে, একদম ডিস্টার্ব করবি না। আমি কোথায় ডিস্টার্ব করলাম? আমি তো আমার বউকে ডিস্টার্ব করতেছি। আমি তো তোকে কিছু করতেছি না। দেখ আশিক, লিমিট ক্রস করবি না, তাহলে কিন্তু ভালো হবে না। জুতা পেটা করব, এখান থেকে সরে যা বলছি। আমার চোখের সামনে থেকে সরে যা। আমি তোকে কি বলেছি? আমি তোকে কিছু বলেছি? তুই আমার সাথে এভাবে রাগ দেখাচ্ছিস কিসের জন্য? আমি তো সোজাসুজিভাবে হেঁটে যাচ্ছি, তাই না? তাহলে আবার হাত ধরে টানাটানি করার সাহস হলো কি করে? দেখ, অতিরিক্ত বাড়াবাড়ি করলে কিন্তু আমি বাসায় জানাতে বাধ্য হব। জানিয়ে দে। আমিও তো সেটাই চাই, বাসায় একটু জানাজানি হয়ে যাক, তাহলে আমার কাজটা একটু সুবিধা হবে। তাহলে আব্বু আম্মুকে কোনোভাবে বুঝিয়ে, তোর আব্বু আম্মুকে কোনোভাবে বুঝিয়ে তোকে আমার করে নেব, ঝামেলা শেষ। তোকে একটা কথা বারবার বলতেছি, ভালোভাবে পড়াশোনা কর। আর আমি তোর সম্পর্কে খালা, আর তুই আমার ভাগ্নি। তো এসব কোনো আজে বাজে সম্পর্ক আমাদের মাঝে হবে না। তুই কি আমার মায়ের নিজের বোন, বা তোর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক বা কোনো নিকটস্থ আত্মীয় সম্পর্ক যে তুই আমার খালা আর আমি তোর ভাগিনা? এটা আমাকে মেনে চলতে হবে। সম্পর্কটা বানাতে তুই আমাকে জানাতে বাধ্য করেছিস। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম এসব বাজে বাজে সম্পর্ক কেন করতেছিস আমার সাথে, কিন্তু তুই বলেছিলি তুই আমার ভাগিনা হয়ে থাকবি, আমি তোর খালা। আমি তো মেনে নিয়েছি, তাহলে এখন আবার তুই এরকম করছিস কিসের জন্য শুনি? তুই যেটা সম্পর্ক বানিয়েছিস সেটাই থাক। এটাকে আমি ইচ্ছাকৃত বানিয়েছি? তোর সাথে সবসময় কথা বলার জন্য মাহিন আমাকে বদি দিয়েছিল, তার জন্য বানিয়ে নিয়েছে। আর মাহিনের এখানে কোনো দোষ নেই, কারণ আমি তাকে চাপ দিয়েছিলাম এক টোপায় বলে দেওয়ার জন্য, তাই সে আমাকে বলে দিয়েছিল। কালকে মাহিনের খবর খারাপ আছে। এখন বাসার সামনে চলে এসেছি আর আমার পেছনে আসিস না, তাহলে কিন্তু খবর খারাপ হবে বলে দিলাম। তাতে মনে হয় আজকে প্রথম আসতেছি তোর বাসায়, আর মনে হয় কখনো আসিনি। আমি আর আঙ্কেল আন্টি মনে হয় আমাকে চেনে না। বলতেছি না, এখন বাসায় চলে যা, বাসায় চলে যা বলতেছি, না হলে কিন্তু কি করব নিজেও জানি না। আমার সামনে বা পেছনে তুই থাকবি না। আচ্ছা তাহলে আজকের মতো যাচ্ছি, কালকে সকালে আবার দেখা হচ্ছে, না হলে রাতে তোর বাসায় আসবো, দেখা হবে, তখন আড্ডা হবে। তুই ভুল করেও আমার বাসায় আসবি না, রাতে বা কালকে সকালে আমার সাথে দেখা করবি না, তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। সেটা না হয় পরে দেখা যাবে, দুঃখ আছে নাকি সুখ আছে সেটা পরে দেখে নেব। এখন আমি যাচ্ছি, কালকে দেখা হবে, টাটা বাই বাই, ভালো থেকো, নিজের যত্ন রেখো। সেটা তোকে বলতে হবে না। আমার শরীর, আমার জীবন, আমার লাইফ, আমি যা ইচ্ছা তাই করব। এখন তুই যা, আর কখনো সামনে আসবি না। তোকে আর দেখতে পারতেছি না আমার চোখের সামনে। তাতে আমার কিছু করার নেই, কারণ এই অসহ্য মানুষটাকে তোকে সহ্য করে নিতে হবে, এটাই বাস্তবতা। আর তোকে তো আমার বউ হয়ে থাকতেই হবে সারা জীবনের জন্য। এই অসহ্য মানুষটাকে তোকে সহ্য করে নিতে হবে। আশিকের সাথে আর কোনো কথা বললাম না। এখন যত কথা বলবো সে ততই আমার সাথে আরো বেশি করে কথা বলবে। আর আমার ক্ষুধা লাগবে খুব। পেটের ভেতর এই দূর দৌড়াদৌড়ি করতেছে, মনে হচ্ছে এখনই হয়তো কিছু একটা হয়ে যাবে আমার পেটের ভেতর। আশিকের সাথে তর্ক করলে সে যাবেই না, তাই তাকে আর কোনো পাত্তা না দিয়ে বাসায় চলে আসলাম। পেছন থেকে আশিক অনেক ডাকাডাকি করেছিল, সেটা শুনেও না শোনার ভান করে ভেতরে চলে আসলাম। আশিক বাসায় চলে গেল, তার হাঁস ছেড়ে বাঁচলাম। আজকে যে আমার উপর দিয়ে কি ঝড় গেল সেই তখন থেকে, যখন আশিক আমাকে প্রপোজ করেছে। টেনশনে আছি, কি হবে এটা নিয়ে। এখন টেনশন না করে দ্রুত এসে আমার আম্মুকে বলে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। রুমের ভেতরে চলে আসলাম।
বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে পাড়ি জমালাম। একদম পরের দিন সকালে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে গেল যখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 10টা বাজে। আজকে আমার স্কুলের কি হবে? তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে উঠে লাফ দিয়ে বাথরুমে চলে আসলাম, কারণ আমার স্কুলের ক্লাস শুরু হবে 10:30টার দিকে। এর আগে আমাকে স্কুলে পৌঁছাতে হবে। আজকে ইম্পর্টেন্ট ক্লাস আছে। আর আমার আজকে কি হয়েছিল যে আমি এতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম? আমি তো প্রতিদিন ফজরের নামাজ পড়ি, কিন্তু আজকে হঠাৎ কি হয়ে গেল যে আমি ফজরের আজানের সময় বুঝতেই পারলাম না আর ঘুম ভাঙলো 10টায়? সেটা যাই হোক, এখন এত বকবক করার সময় নেই। এখন আমাকে তাড়াতাড়ি বাসা থেকে বের হতে হবে। বাথরুম থেকে ছুটে বেরিয়ে এসে স্কুল ড্রেসটা কোনোভাবে পরে নিলাম। তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে আসলাম। নাস্তা করার কথা তো ভুলেই গিয়েছি, কারণ এখন নাস্তা করার সময় নেই আমার হাতে। আগে আমার ইম্পর্টেন্ট ক্লাস ধরতে হবে আমাকে। কিরে মাহিন, কি মনে হয় আজকে কি প্রিয়াঙ্কা আসবে? 10টা পার হয়ে গেল, এখনো তো আসলো না স্কুলে। নাকি আমার উপর রাগ করে বসে আছে বাসায়? তুই একটু অপেক্ষা কর, দেখবি চলে আসবে। কারণ আজকে এক্সট্রা একটা ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, সেটা সে কখনোই মিস করতে চাইবে না। দেরি হলেও চলে আসবে, অপেক্ষা কর একটু। তোর কথা যেন সত্যি হয়, সে যেন চলে আসে। আমার মন কেমন জানি করতেছে তাকে দেখতে না পেরে। আমার ভালো লাগতেছে না কোনো কিছুই। এখন আমি স্কুল থেকে চলে যাব, সে যদি না আসে। এত পাগলামি করলে চলবে? এখন এই অবস্থা, দুদিন পর যদি শেখা দেয় তাহলে তো তোকে এই পৃথিবীর বুকে খুঁজে পাওয়াই যাবে না, মঙ্গল গ্রহ ছাড়া। একদম মস্করা করবি না, ভালো হবে না বলে দিচ্ছি। মজা উড়াবি না আমাকে নিয়ে। আমি যেটা বলতেছি সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কথা। রাখ তোর ইম্পর্টেন্ট কথা, চল বাইরে থেকে আড্ডা দিয়ে আসি। পরে দেখবি মন ভালো থাকবে, আর প্রিয়াঙ্কাও চলে আসবে। তাকে দেখে তুই ফিদা হয়ে যাবি। আর আমি কি করব? আমার তো কোনো কাজ নেই, আমি বাসা চলে যাব। কেন বাসা যাবি কিসের জন্য? ক্লাস করবি না আজকে? আর তুই না থাকলে আমি একা একা এখানে কি করব? আমিও তাহলে চলে যাব। তুই না থাকলে আমি কার সাথে কথা বলবো এখানে? আমি তো তেমন কাউকে চিনিও না ভালো মতো। প্রিয়াঙ্কা আছে তো এখন, তাই না? আমাকে লাগবে কিসের জন্য? এখন থেকে আমার সাথে গল্প করে কি করবি? এখন তো সাথে তোর গার্লফ্রেন্ড আছে, আর বন্ধুকে লাগে কিসের জন্য? মাথা গরম করবি না এসব বাজে কথায়। মাথায় আসে কি করে তোর? গার্লফ্রেন্ড পেয়ে গেলে বন্ধুকে ভুলে যাব, সেই রকম ছেলে মনে হয় আমাকে? আচ্ছা, অনেক হয়েছে, এখন এসব কথা বলার সময় নেই। বাইরে থেকে বাদাম খেয়ে আসি, আর বাদাম খেতে ইচ্ছা করতেছে প্রচুর। তুই খাওয়াবি আর আমি যাব না, এটা কোনো কথা? তাড়াতাড়ি চল, বাদাম আমিও খাবো। আজকে খাওয়াবি তুই। সেটা বাদাম খাওয়ার পর দেখা যাবে। টাকাটা কে দেয়? এখন চল তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। একটু পর স্যার চলে আসবে। তারপর মাহিনকে সঙ্গে করে নিয়ে বাইরে চলে আসলাম। বাইরে সবাই কি রকম কোলাহল তৈরি করেছে। এটাই স্কুল জীবন। স্কুল জীবন থেকে চলে গেলে আর কখনো ফিরে আসে না। সবাই বলে স্কুল জীবনের মতো নাকি মজা আর কোথাও হয় না। আমি হয়তো এর উপলব্ধি করতে পারতেছি না, কারণ আমি স্কুল লাইফে আছি। যে যখন যে অবস্থানে থাকে সেই অবস্থানের মর্ম সে বোঝে না। আমিও তার ব্যতিক্রম না, তাদের মধ্যে আমিও একজন। এখন হয়তো স্কুল লাইফের মর্মটা বুঝতেছি না। যখন স্কুল লাইফটা শেষ হয়ে যাবে তখন হয়তো বুঝতে পারবো। তখন বুঝেও লাভ নেই, কারণ স্কুল জীবনে একবারই আসে। জীবন আর কখনোই ফিরে আসবে না। স্কুল জীবন বললেই কথাটা ভুল হবে, কারণ জীবনে যে সময়টা অতিবাহিত হয়ে যায় সেই সময়টার কখনো ফিরে আসে না। তারপর বাদামওয়ালা বাবার কাছে চলে আসলাম, আর তখনই একটা গান মাথায় চলে আসলো। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবেন শুধু কাঁচা বাদাম। যাই হোক, এখন আর সেই প্রসঙ্গে না যাই। আমরা তাড়াতাড়ি সেখান থেকে ভাজা বাদাম খেয়ে চলে আসলাম, কারণ সেখানে তো আর কাঁচা বাদাম পাওয়া যাবে না। বাদাম খেয়ে দ্রুত ক্লাসের উদ্দেশ্যে রওনা দিলাম আমি আর মাহিন। তারপর কোনোভাবেই তাড়াহুড়ো করে ক্লাসে এসে পৌঁছে গেলাম। যাই হোক, এই যাত্রায় বেঁচে গেলাম। এখন পর্যন্ত স্যার ক্লাসে প্রবেশ করেনি, তার মানে কোনো প্যারা হইল না আমার। এতক্ষণ তো ক্ষুধার কথা ভুলেই গিয়েছিলাম, কিন্তু এবার কি হবে? এখন যখন ক্লাসে বসে আছি মনে হচ্ছে পেটের ভিতর ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করে দিল। এখন কি করতে পারি? এমন ভাবে এসেছি, সাথে টাকা তো দূরের কথা, কোনো কিছুই সাথে করে নিয়ে আসিনি। খাবার পর্যন্ত এখন কি খাবো? ক্ষুধা লাগছে। কি যে একটা অবস্থা! একটা ক্লাসের জন্য কেন এত তাড়াহুড়ো করে আসলাম? তার জন্য আজকে না আসলেও পারতাম। একটু পর স্যার ক্লাসে আসলো, কিন্তু আজকে একটা বিষয় লক্ষ্য করলাম, আশিক বা মাহিন দুজনকেই ক্লাসে দেখতে পেলাম না। তারা কি আজকে আসে নাই? না আসলে তো বাঁচলাম, আজকে অন্তত কোনো প্যারা হবে না। তারা দুজন তো থাকলে আমার মাথাটা খাওয়া শুরু করে দিত এতক্ষণে। কিন্তু আমার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে আশিক আর মাহিন মুখ ভিটকে দিয়ে ক্লাসের ভেতর প্রবেশ করে নিল স্যারের অনুমতি নিয়ে। তাদেরকে দেখে তো আমার মাথায় পুরো রাগ উঠে গেল। ভাবলাম যে আজকে শান্তিতে ক্লাস করতে পারবো, কিন্তু এখন আর হবে না। কি আর করার, অশান্তিতে ক্লাসগুলো বার করে নিলাম। আর শেষ পর্যন্ত স্যার ক্লাস থেকে বের হয়ে গেল। এক এক সব ক্লাস শেষ হয়ে গেল। তারপর টিফিন দিল।
কি হলো? আজকে এত লেট করে আসার কারণ কি? আমি তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করতেছিলাম। আজকে আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম স্কুলে। এখন আমি তাকে কি বলবো? এমনিতেই ক্ষুধা লাগছে প্রচুর, সকাল থেকে পেটের ভিতর ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে। এখন তো বকবক করা শুরু করে দিলে। এখন কি যে করি, কি যে একটা অবস্থান। না, আজকে তাড়াতাড়ি বাসায় যাব, এখানে থাকবো না, আজকে ছুটি নেব, এখনই দরখাস্ত লিখবো। কি হলো, কথা বলতেছো না? কিছু না, বিষয়টা বুঝতে পারলাম না আমি। তুমি আমার সাথে কি কথা বলবে না? তুমি তুমি কি, হ্যাঁ তুমি করে বলতেছিস? তোর মাথা ঠিক আছে? মাথা ফাটিয়ে ফেলবো কিসের তুমি? এখন থেকে ডিসিশন নিয়ে রাখছি, এখন থেকে আমি তোকে তুমি বলে সম্বোধন করব, আর তুই বলবো না। তুই তুকারি করে সম্পর্ক নষ্ট করার ছেলে আমি না। দেখ, ভালো হবে না বলে দিচ্ছি। তুই এখন এখান থেকে চলে যা, সেটাই ভালো হবে। আমার মাথা খাবি না এখন। আমি আবার তোমার মাথা খাইলাম কিভাবে? আমি তো শুধু কথা বলতে এসেছি, তোকে তো খাইতে আসিনি আমি। আমার ভালো লাগতেছে না, তুই এখন এখান থেকে চলে যা, না হলে কিন্তু কি করে বসবো নিজেও জানি না তোর সাথে। আমি কথা বলতে চাই না। কি এমন হয়েছে যার জন্য তুমি আমার সাথে কথা বলবে না? আমাকে বলো, আমি শুনতে চাই তো তোমার মন খারাপের কারণগুলো, ভাগ করে নিতে চাই তোমার দুঃখের সময়গুলো। এই ছাগল, তুই যাবি নাকি জুতা পেটা করে তোকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে? কোনটা? ভালোই ভালোই বলতেছি, কথা কানে যায় না? সবার সামনে এভাবে অপমানজনক কথা না বললেও পারতি, তাই না? সবার সামনে এভাবে অপমান করে কি প্রমাণিত করতে চাও তুমি? দেখ, সকালে ঘুম থেকে উঠে এসেছি অনেক লেট করে, কিছু না খেয়ে এসেছি, আর না খেয়ে তখন থেকে ক্লাস করতেছি। মাথা প্রচুর ব্যথা করতেছে। এখন তোর সাথে আমি কথা বলতে চাই না, তুই এখন এখান থেকে চলে যা। কি বলো তুমি? সকাল থেকে না খেয়ে আছো? আমাকে তো একবার ইশারা করে বলতে পারতে, তাই না? এরকম কেন? আগে তো কত কি বলতে, এখন কেন এভাবে চুপ হয়ে আছো? কেন নিজেকে এত কষ্ট দিয়ে কাজ করতেছো? এই ছাগল, তোকে বলেছি না তোর সাথে আমি কোনো কথা বলবো না। তুই কেন এখানে এসেছিস? তোকে এখান থেকে যেতে বলতেছি না, যা। মাথা প্রচুর ব্যথা করতেছে, কথা বলতে পারবো না। অনেকটা রাগ দেখিয়ে আশিককে কথাটা বললাম। আশিক কিছু না বলে সেখান থেকে চলে গেল, আর একটা কথাও বলল না। আর আমার তো প্রচুর রাগ উঠেছে। সে কি করতে চায় করুক, সেটা দেখার সময় আমার নেই। এখন এমনিতেই ক্ষুধা লাগছে প্রচুর। ইম্পর্টেন্ট কাজটা শেষ করলাম কোনো মতে। এখন একটা ছুটির জন্য পত্র লিখেছি প্রধান শিক্ষককে, চিঠিটা দিয়ে ছুটি নেব। তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে, প্রচুর ক্ষুধা লেগেছে। আজকের ক্লাসটা মিস করলে অনেক কিছু মিস করে যেতাম। ক্লাসটা করার জন্য অনেক কিছু শিখে গেলাম। তাড়াতাড়ি করে পত্র লেখা শেষ করলাম। পত্র লিখে হেড স্যারের কাছে গেলাম। গিয়ে সেখানে মিটিং বসেছে, তার মানে এখন তো দেওয়া যাবে না। কি যে একটা অবস্থা, আজকে আমার যত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কেন! আর তার উপর আরেক ক্ষুধার জ্বালাতন শুরু করে দিয়েছে। বুঝতেছি না কি করব। পড়াশোনার চাপ, তার উপর আশিকের এরকম পাগলামো নিতে পারতেছি না আর আমি। কি করব ভেবে পাচ্ছি না। সে নাকি সকাল থেকে না খেয়ে ক্লাস করতেছে, তাকে দেখে তো বোঝাই যায় না। আর এমন ভাবে বসেছিল, মনে হচ্ছে যে সে কত খুশি মনে কাজ করতেছে। মন খারাপ করে কি করবি বল? সে তো আগে কত কি আবদার করতো, এখন কথাই বলে না। কিভাবে বুঝতে পারবো কথা না বললে? আচ্ছা বাদ দে, কিছু খাবার নিয়ে এসে তার ব্যাগে রেখে দেব, পরে খেয়ে নেবে। হয়তো আমার হাত দিয়ে দিলে খাবে না, চুপ করে ব্যাগে রেখে দিতে হবে। এই সময়ে ক্লাসে নাই, কোথায় গেল জানি। এটাই ভালো হবে, তাড়াতাড়ি চল। এখানে বসে থেকে গল্প না করে তাড়াতাড়ি যাই, খাবারগুলো নিয়ে আসি, এসে তার ব্যাগে রেখে দেই, যাতে করে সে দেখে খাবারগুলো খেয়ে নেয় পরে। আমি বুঝতে পারতেছি না কি করব, তাকে ছাড়া তো আমি থাকতেও পারবো না। আর সে যদি আমার জীবনে না আসে, সত্যি আমি মরে যাব, বেঁচে থাকতে পারবো না এই পৃথিবীতে। এরকম কোনো কথা বলবি না, দেখবি সে একদিন না একদিন তোকে ভালোবাসবে। আর প্রথম প্রথম তো একটু এরকম করবে, আস্তে আস্তে সবকিছু ভুলে যাবে। তখন দেখবি সে নিজের থেকে তোকে ভালোবাসার কথা জানিয়ে দেবে। তোর কথা যেন সত্যি হয় বন্ধু। চল তাড়াতাড়ি, এখানে আর গল্প না করে তাড়াতাড়ি খাবারগুলো নিয়ে আসি। তারপর মাহিনকে সঙ্গে করে নিয়ে স্কুল গেট থেকে কোনো রকম ভাবে বের হয়ে একটা হোস্টেলে চলে আসলাম খাবার কিনে নেওয়ার জন্য। তারপর তাড়াতাড়ি সেখান থেকে খাবার নিয়ে আবার স্কুলে চলে আসলাম। এসে দেখি যে এখনো প্রিয়াঙ্কা ক্লাসের ভিতরে আসেনি। আমি সেই ফাঁকে প্রিয়াঙ্কার ব্যাগে খাবারগুলো ঢুকিয়ে দিয়ে রাখলাম। কেউ দেখলো না, কারণ মাহিন সবাইকে অন্যদিকে ব্যস্ত রেখেছে। সবার সাথে গল্প করতেছে মাহিন। তারপর আমাদের হেড স্যারকে আমার লেখা পত্রটা দিলাম, আর তিনি সেটা মঞ্জুর করে নিল। তারপর ওখান থেকে চলে আসলাম। রুমের ভেতর এসে দেখি মাহিন সবার সাথে সেই লেভেলের গল্প করা শুরু করতেছে, আর আশিক মন খারাপ করে সিটে বসে আছে। সেদিকে মনোযোগ না দিয়ে ব্যাগটা আমি তুলে নিলাম আমার সিট থেকে। এখন সোজা বাসায় যাব, বাসায় একটু রেস্ট করব, তারপর প্রাইভেটে চলে আসব। আর মাস্ট বি খাওয়া দাওয়া তো করবই। পেটের ভেতর যে পরিমাণে ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে, খিদার জ্বালায় তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসলাম। আর একটু লক্ষ্য করলাম যে আশিক অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ভাবতেছে আমি চলে যাচ্ছি কিসের জন্য। আমি তো কখনো ক্লাস ছেড়ে বাসায় যাই না, আজকে চলে যাচ্ছি, তাও আবার টিফিনের সময়।
আমি মাত্র স্কুল গেট পার হয়েছি, তখনই দেখলাম পেছন থেকে কে জানি এসে আমার হাত টেনে ধরলো। কি হলো, আজকে চলে যাচ্ছ? ব্যাপার কি, তোমার কি হয়েছে? আমাকে বলবা না? প্লিজ বলো কি হয়েছে। তোমরা চলে যাচ্ছ কিসের জন্য? আমি চলে যাচ্ছি, আমার ইচ্ছা করতেছে তাই চলে যাচ্ছি। তাতে তোর কি? তোকে বলতে হবে কিসের জন্য? বলতেছি না তুই আমার পিছনে আসবি না? সত্যি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে না পেলে সত্যি আমি বেঁচে থাকতে পারবো না। কেন এরকম করো? আমাকে কেন এত ইগনোর করতেছো দিন দিন? এখানে আমি কি করতে পারি? আমি তো বলে দিয়েছি আমার দ্বারা এসব সম্ভব না। আমি এখন আমার পড়াশোনা করতে চাই। ডিস্টার্ব করবি না, তাহলে কিন্তু বাসায় জানাতে বাধ্য হব আমি। আচ্ছা তাহলে বাসায় যাও, আমি বিকেলে তোমার বাসায় যাব। সেখানে তোমার সাথে এটা নিয়ে আমার ফাইনাল কথা হবে। তুই আমার বাসায় আসবি না, তাহলে কিন্তু ভালো হবে না। আমি তাহলে আম্মুকে জানিয়ে দেব যে তুই আমার সাথে খারাপ ব্যবহার করিস, কুমতলব নিয়ে আমাদের বাসায় এসেছিস। সেটা পরে দেখা যাবে। এখন বাসায় যাচ্ছ, বাসায় যাও। আর কোনো কিছু বলতেছি না। আমি একটু পর বাসায় চলে আসতেছি, তখন দেখা যাবে বিষয়টা কোন দিকে যায়। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, আমার মাথা ব্যথা করতেছে। তোর সাথে আমার কথা বলার কোনো সময় নেই। আমি চলে যাচ্ছি। তুই কি করবি সেটা তোর ব্যাপার। তোর জীবন ইচ্ছা তোর মতো চলবে। আমার জীবন আমার ইচ্ছা, আমি আমার মতো করে চালাবো। ঝামেলা শেষ। আচ্ছা, আমি ধরলাম আমার জীবন আমার ইচ্ছা, যেভাবে চালাবো সেভাবে চলবে আমার জীবন। আমি এখন যেটা ইচ্ছা সেটাই করব। তোকে এখানে নাক গলাতে হবে না। তুই বাসায় যাচ্ছিস, বাসায় যা। প্রিয়াঙ্কার সাথে রাগ দেখিয়ে কথাটা বলে সেখান থেকে চলে আসলাম। মাথা পুরো গরম হয়ে আছে। তার জন্য কত কষ্ট করে খাবার কিনে নিয়ে আসলাম, সেই নাকি এখন বাসায় চলে যাবে। আর এটা তো তার দোষ না, সে তো খাবার দেখেনি। আমি যে তার ব্যাগে খাবার রেখে দিয়েছি। আমাদের খাবারগুলো কেন যে ব্যাগের ভিতর রেখে দিলাম? ব্যাগের উপর রেখে দিলে তো খেয়ে নিত, আর আমার মন খারাপ হইতো না, বা তার উপর রাগ হতো না। কোনো কিছু ভালো লাগতেছে না। প্রিয় মানুষটা যদি সবসময় অপমান করে, তাহলে তো পৃথিবীর সবকিছু বিষের মতো লাগে। আমার ক্ষেত্রেও তাই হচ্ছে। এখন ভালোবাসি যাকে, সে আমাকে অবহেলা করতেছে। কি আর করার? এত কষ্টের পর সে যদি ভালোবাসে, তাহলে তার জন্য পরীক্ষা দিতে সমস্যা নাই। আমি পরীক্ষা দিতে সবসময় প্রস্তুত থাকবো। তাকে পেতে যা যা করার দরকার আমি সবকিছুই করব। কি হলো, এভাবে এখানে মন খারাপ করে বসে আছিস কিসের জন্য? সমস্যা কি তোর? দেখো প্রিয়াঙ্কা বাসায় চলে গিয়েছে, তার জন্য কষ্ট করে খাবার নিয়ে আসলাম। আর খাবারগুলো রেখে দিয়েছি, খাবারগুলো দেখতে না পেয়ে বাসায় গেল ক্ষুধার তাড়নায়। ব্যাপার না, মন খারাপ করিস না। আমরা আজকে প্রাইভেটে যাব, তার সাথে খুব ভালোভাবে কথা বলবো এটা নিয়ে কি করা যায়। কেন এরকম করতেছে বুঝতে পারতেছি না। সে যদি আমাকে ভালো না বাসে, তাহলে আমি সত্যি সত্যি মরে যাব। পাগলামি করিস না, সব ঠিক হয়ে যাবে, শুধু সময় লাগবে। এত তাড়াতাড়ি সবকিছু সম্পূর্ণ হয়ে যায় তাহলে তো কোনো কথাই ছিল না। আচ্ছা বাদ দে এসব কথা, আমার ভালো লাগতেছে না, আমার খারাপ লাগতেছে। আমি এখন বাসায় যাচ্ছি, প্রাইভেটে তোর সাথে দেখা হবে। তুই থাকলে থাকবি, না থাকলে চল আমার সাথে। কি বলেছিস? এখন কোথাও যাচ্ছি না, আর তুইও না, একসাথে যাব। এখন তুই কোথাও যাচ্ছিস না, তুই আমার সাথে থাকবি। একা একা থাকলে তোর মন খারাপ বেশি থাকবে। আমার এই সময় একটু একা থাকা খুব দরকার। এই সময় আমাকে একটু একা থাকতে হবে। প্লিজ না করিস না, আমাকে যেতে দে। যেতে দিতে পারি, কিন্তু আমার হাতে হাত রেখে কথা দিতে হবে তুই নিজের কোনো ক্ষতি করবি না। আচ্ছা তোকে কথা দিলাম, আমি নিজের কোনো ক্ষতি করব না। এখন আমাকে যেতে দে, না হলে একটু পর স্যার ক্লাসে চলে আসবে, তখন যেতে পারবো না। কিন্তু তখন আরো মন খারাপ হয়ে যাবে। তারপর মাহিনকে আর কোনো কিছু বলতে না দিয়ে আমি ব্যাগটা কাঁধে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গিয়ে কোনোভাবে বেরিয়ে পড়লাম স্কুল থেকে বাসার উদ্দেশ্যে। কোনো কিছুই ভালো লাগতেছে না, খাইতে ইচ্ছা করতেছে না, কোনো কিছুই ইচ্ছা করতেছে না। কি আর করব না করব ভেবে পাই না। সোজা বাসায় চলে আসলাম, এসে রুমে আসলাম। কোনো কিছু ভালো লাগতেছে না। রুমের দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। এখন একটু ঘুমানো দরকার। সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। আশিকের কথাগুলো বারবার মাথায় কেমন জানি পাড়ি দিতেছিল। ভালো লাগছে না কোনো কিছু। বাসায় চলে আসলাম সোজা। তাড়াতাড়ি নিজের রুমে এসে সবকিছু ছেড়ে ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে চলে আসলাম। খাবার টেবিলে এসে দেখি খাবারগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে দুপুরের জন্য। আমি সেখান থেকে খাবার নিয়ে তাড়াতাড়ি সাবার করে ফেললাম। ক্ষুধা নিবারণ হলো, একটু শান্তি লাগতেছে নিজের ভেতর। আর কতক্ষণ পর যে এরকম তৃপ্তি সহকারে খাইলাম। এখন একটু রুমের ভেতরে গিয়ে রেস্ট করি, তারপর প্রাইভেটে যেতে হবে। কোনো কিছু ভালো লাগতেছে না। এখন দেখি কি করা যায়। এখন তো পড়তে বসতে ইচ্ছা করবে না, একটু রেস্ট করি। কি রে আম্মু, আজকে এত তাড়াতাড়ি বাসায় চলে এসেছিস যে? ব্যাপার কি? স্কুল এত তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল? না আম্মু, স্কুল ছুটি দেয়নি, আমি ছুটি নিয়ে চলে এসেছি। সেই সকালে না খেয়ে গিয়েছি তো, প্রচুর ক্ষুধা লেগেছিল। আর ইম্পর্টেন্ট ক্লাস যেটা ছিল সেটা শেষ হয়ে গিয়েছে তাড়াতাড়ি, তার জন্য পত্র জমা দিয়ে বাসায় চলে আসলাম। আচ্ছা এই ব্যাপার, তাহলে ভালোই কাজ করেছিস। এখন গিয়ে রেস্ট কর। আর একটু পর তো তোর প্রাইভেট আছে, তাই না? প্রাইভেট থেকে তাড়াতাড়ি চলে আসিস। আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাব। তাই নাকি? কোথায় যাচ্ছি আমরা আজকে ঘুরতে?
তাহলে আজকে প্রাইভেটে যাব না। প্রাইভেটে তেমন গুরুত্বপূর্ণ টপিক নাই, আজকে যাব না প্রাইভেটে। এমন কোথাও না, আশিকের আব্বু বাসায় চলে এসেছে, আমাদের ইনভাইট করেছে, সেখানে রাত্রে ডিনার করতে হবে, তার জন্য আমরা সবাই সেখানে যাব। আমি সেখানে যাব না, এইখানে যাব যে যেতে হবে। এখন তো কোনো কথা নাই, তুমি আর বাবা গিয়ে খেয়ে আসবে, আমি যাব না, প্রাইভেটে যাব। এটা আবার কোন ধরনের অসভ্যতামি কথা বলতেছিস তুই? এখন থেকে একটু আগে লাফালাফি শুরু করে দিয়েছিস, এখন যখন আশিকের বাসায় যাওয়ার কথা বললাম তখন যাবি না, কিসের জন্য? সমস্যা কি শুনি? এটা আবার কোন ধরনের কথা বলতেছো আমাকে তুমি? আমি এমনিতেই বললাম যাব না, পাশাপাশি বাসায় যাইতে হবে, এমন তো কোনো কথা না, তাই না? আমি সেটা তোকে জিজ্ঞেস করিনি, আমি আশিকের বাসায় কথা বলতে তুই না না বলতেছিস, কিসের জন্য সেটা আমাকে বল। তোর সমস্যা কি আছে? হ্যাঁ তোর? না, আমার তো কোনো সমস্যা নেই। আচ্ছা যাব, এখন প্রাইভেট থেকে এসে যদি এই সময় হয় তাহলে যাব। তুমি আমার জন্য অপেক্ষা করবে না, তোমরা চলে যাবে। আচ্ছা, এখন থেকে তোর সাথে বেশি কথা বলতে চাচ্ছি না, রুমে গিয়ে রেস্ট কর, প্রাইভেটের সময় হলে প্রাইভেটে যাবি, প্রাইভেট থেকে ছুটি হলে সোজা বাসায় চলে আসবি, তারপর আশিকের বাসায় যাব সবাই একসাথে। আচ্ছা আম্মু, তুমি যেটা বলবে সেটাই হবে। এখন তাহলে আমি রুমে যাচ্ছি, একটু রেস্ট করি, একটু পর প্রাইভেটে যেতে হবে। আচ্ছা, আমি তাহলে আমার কাজগুলো শেষ করে নিচ্ছি, একটু পর তোর আব্বু বাসায় চলে আসবে, সবাই একসাথে রেডি হয়ে তারপর যাব। কতদিন পর ইনভাইট করেছে, না গেলে তো। আব্বু কালকে আমাকে বলল তিনি নাকি ঢাকায় যাবে, আর এখনো বাসায় আছে। আমাকে না বললেও গুরুত্বপূর্ণ কাজের জন্য ঢাকা যাবে। সেটা আশিকের আব্বুর সাথে ছিল কাজ, আর আশিকের আব্বু তো বাসায় চলে এসেছে, তাহলে ঢাকা গিয়ে কি করবে? এখানেই সবকিছু সমাধান করে নেওয়া হবে, যাবে, তার জন্যই যাইনি। আচ্ছা তাহলে আমি গেলাম আমার রুমে, তুমি থাকো, তোমার কাজ শেষ করো, আমি প্রাইভেট থেকে এসে তারপর যাব না হয়। আম্মু যে কি একটা প্যারাদায়ক কাজ দিল আমাকে, আমার তো এটা করতে ইচ্ছে করতেছে না। সেটা হলো আশিকের বাসায় যাওয়া। আগের মতন সম্পর্ক থাকলে তো সবার আগে আমি চলে যেতাম। আজকে প্রাইভেট যাওয়া তো দূরের কথা, আমি এখন এখান থেকে সোজা আশিকের বাসায় যাইতাম, তারপর আশিকের সাথে গল্প করতাম, কে কি করতো, কে কার সাথে প্রেম করতেছে, এসব বিষয় নিয়ে আশিক আর আমার মাঝে সেই গল্প হয়। কিন্তু এখন যেতে ইচ্ছে করতেছে না। এখন একটা জিনিস আমি ফিল করতেছি যে আশিকের সাথে খারাপ ব্যবহার করলে আমারও কেন জানি মন খারাপ থাকে, কারোর সাথে ভালোভাবে কথা বলতে ইচ্ছে করে না। কিন্তু আজকে আশিক যখন আমার সাথে রাগ করে চলে গেল, তখন মনে হচ্ছে যে আজকে হয়তো সত্যি সত্যি কষ্ট পেয়েছে আমার জন্য। কষ্ট পেলেই বা আমি কি করতে পারি? তাকে তো আমি অনুভব করতে পারি না। আমি চেষ্টা করে দেখেছিলাম যে তাকে আমি ফিল করতে পারি কিনা মন থেকে, কিন্তু না, আশিক আমার ফিলিং এর ধারের কাছেও আসে না। তারপর সবকিছু গোছগাছ করে প্রাইভেটে চলে আসলাম। আজকে প্রাইভেটে ভালো মতো মন দিতে পারতেছি না। আশিক কেন জানি আসলো না আজকের প্রাইভেটে। তার বাসায় হয়তো একটু মেহমান আসবে, তার জন্য হয়তো আসেনি। প্রাইভেট টাইমটা কোনো মতে পার করে দিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে বই বের করতে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। ব্যাগের ভেতর দেখলাম যে ভুনা খিচুড়ি রাখা আছে। ব্যাপার কি, ভুনা খিচুড়ি আসলো কিভাবে আমার ব্যাগে? এটা নিশ্চয়ই আশিকের। আশিক ছাড়া তো আমি কাউকে বলিনি যে আমার ক্ষুধা লেগেছে। তাকে বলেছিলাম, সে নিয়ে এসে রেখে দিয়েছে যখন আমি হেড স্যারের রুমে ছিলাম। ভুনা খিচুড়ি আমার একদম ফেভারিট একটা খাবার। তাড়াতাড়ি বের করে নিয়ে সেগুলো খেয়ে নিলাম। তারপর এটা দেখে আমি নিজেকে আর সামলে রাখতে পারি না। নিজের অনিচ্ছা সত্ত্বেও আব্বু আম্মুর সাথে আশিকের বাসায় চলে আসলাম। আশিকের বাসায় এসে তো আমি অবাক হয়ে গেলাম। অনেক মেহমান এসেছে, কিন্তু আশিককে আমি কোথাও দেখতে পাচ্ছি না। আমার মনটা কেন জানি কেমন করতেছে। আজকে সেই দুপুর থেকে আশিককে দেখলাম না। বাড়িটা অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। জানি না এই সুন্দর করে ডেকোরেশন করার কি আছে। আমি তো ভাবছিলাম যে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া হবে, কিন্তু মনে হচ্ছে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে। বিষয়টা বুঝলাম না। আশিকের সাথে তো কথা হয় না। আশিকের সাথে যদি কথা হইতো তাহলে তো সবকিছু আমি জানতাম, আর এখানে তো আমি সকাল থেকেই থাকতাম। এখন কথা সেটা না, কথা হচ্ছে আশিক বা মাহিন। আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। আশিকের বাসায় অনুষ্ঠান, মাহিন থাকবে না, এটা তো কল্পনা করা ইম্পসিবল। এখন তো তাদেরকে আমাকে খুঁজে বের করতে হবে, কারণ তাদের সাথে আমার কথা বলতেই হবে। এখানে কিসের অনুষ্ঠান হচ্ছে আমাকে তো জানানো হয়নি, আর আমার আম্মু তো আমাকে তো শুধু ইনভাইট করার কথা বলে নিয়ে এসেছে। আমি ভাবছিলাম যে শুধুমাত্র মনে হয় খাওয়া দাওয়া করবো, চলে আসবো, কিন্তু এখানে তো পুরো একটা অনুষ্ঠান হচ্ছে আর আমি জানি না। আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে আশিক প্লাস মাহিন দুইজনকেই খুঁজতে লাগলাম। যে কোনো একজনকে পেলে তাতেই আমার চলবে। একজনকে পেলে আরেকজনকে খুব সহজেই পাওয়া যাবে। এই বাড়িতে আমি প্রতিদিনই প্রায় আসতাম, এখন হয়তো আসা হয় না,
তাই এই বাড়ির সব কিছু চেনা জানা। কোথায় কি আছে আমাকে কারো সাহায্য নিতে হবে না। তোর কি মনে হয় প্রিয়াঙ্কা আসবে আমাদের এই অনুষ্ঠানে? আমার তো মনে হচ্ছে আসবে না, কারণ সন্ধ্যা পার হয়ে রাত হতে চললো, এখনো আসলো না। একদম টেনশন করবি না, একটু পর দেখ চলে আসবে হয়তো। এখনো আসে নাই, কিন্তু একটু পর চলে আসবে। জানিস, হঠাৎ করে যে এরকম একটা অনুষ্ঠান করে বসবে আমি তো কল্পনাও করতে পারিনি। আমি ভেবেছিলাম যে আমি বের হয়ে প্রাইভেটে যাব, তার আগে আব্বু বললো আজকে বাসায় অনুষ্ঠান আছে, কিছুক্ষণ পর ডেকোরেটর লোক আসবে, বাসাটা ভালোভাবে ডেকোরেট করতে হবে, তাই আমাকে আর কোথাও যেতে দিল না। আঙ্কেল ভালো কাজ করেছে, কারণ তোমার মতো খচ্চ ছেলেকে যে আজকে প্রাইভেটে যেতে দেয়নি সেটাই ভালো হয়েছে। আমি আজকে প্রাইভেটে আসতে পারিনি, বাসার কাজ ছিল। আর কিছুক্ষণ পরে তুই ফোন দিলি, তখন থেকে তো তোর সাথেই আছি। আর কথা হচ্ছে, এখন যে আমরা ছাদে বসে আড্ডা দিচ্ছি, নিচে যদি কিছু লাগে, আঙ্কেল যদি আমাদের খুঁজে না পায়, তখন কি হবে ভেবে দেখেছিস? অনেক কাজ করেছি, এখন একটু ঠান্ডা হতে হবে। সারাদিন কাজের চাপে পড়েছিলাম বলা চলে। কি চাপ রে ভাই, আর বলিস না। তুই তো একটু পরে এসেছিস, প্রথমে যে কি ধকল গেছে আমার উপর দিয়ে। এইটুকু কাজের চাপ সহ্য হয় না? বিয়ে যখন করবি তখন এর থেকে দ্বিগুণ কাজ করতে হবে। তখন কি করবি? এই বয়সে এই কথা বলিস? তাহলে চলবে কিভাবে? চল, কাজ করা শিখতে হবে, তাই তো? ভালো লাগতেছে না, আমার রানী এখনো আসলো না। আমি একা একা এখানে কি করব ভাবতেছি। এখন আমি তাদের বাসায় যাই, গিয়ে তাকে নিয়ে আসি। যেভাবে কথা বলতেছিস মনে হচ্ছে এটা আমার বাসা, আর তোকে এখানে থাকতে ভালো লাগতেছে না। এটা কিন্তু তোর বাসা, কথাটা মাথায় রাখিস। আর এত পাগলামি করলে চলবে না, বুঝছিস? অনেক জ্ঞান দিয়ে ফেলেছিস, এখন চল আমরা নিচে যাই, তারপর কথা হবে। আর এখানে থেকে লাভ নেই, ঠান্ডা পড়েছে, একটু নিচে যাই চল। মাহিন আর আমি যখনই নিচে নেমে আসার জন্য প্রস্তুতি নিব, তখনই দেখলাম যে প্রিয়াঙ্কা ছাদের উপরে চলে আসলো। আমি তো প্রিয়াঙ্কাকে দেখে অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইলাম, আর মাহিন আমাকে চিমটি কাটা শুরু করে দিয়েছে। আমিও তো কল্পনা করতে পারতেছি না যে এই সময় এখানে প্রিয়াঙ্কা আসবে, আমার কল্পনা জগতের বাইরে ছিল। প্রিয়াঙ্কা আজ এখানে এসেছে, আমি সেটা দেখে নিজেকে বিশ্বাস করতে পারছি না। এটা কি আমি সত্যি দেখতেছি? যখন মাহিন আমাকে চিমটি কাটলো, বিশ্বাস হচ্ছে যে আমি স্বপ্ন নয়, এটা সত্যি দেখতেছি। আরে প্রিয়াঙ্কা যে এসে গেছে এখানে, ওখানে দাঁড়িয়ে কি করতেছো? আমাদের সাথে গল্প করো। এখন তো তুমি আমাদেরকে চেনোই না, নতুনভাবে পরিচয় হই। দেখ, কোনো প্রকার খোটা দেওয়া কথা বলবি না, ভালো হবে না বলে দিচ্ছি। আর এটা এখানে কি হচ্ছে? কিসের অনুষ্ঠান হচ্ছে এখানে? এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে বাড়িটা, তার মানে নিশ্চয়ই বিয়ের অনুষ্ঠান হচ্ছে, তাই না? এটা তো একটু বোঝার ক্ষমতা আছে তোর। কিন্তু এই বাসায় তো বিয়ের উপযুক্ত তেমন কেউ নেই যে তার বিয়ে হবে আমার জানা মতে। কেন, আশিককে কি চোখে পড়ে না? আশিকের বিয়ে হচ্ছে আজকে। আশিকের বাবা আশিকের বিয়ে দিয়ে দিচ্ছে। কি বলেছিস এসব আজে বাজে কথা মাথা থেকে আছে? আশিকের বিয়ে দিয়ে দিচ্ছে মানে? এটা কোন ধরনের পাগলামি? আশিকের কি বিয়ের বয়স হয়েছে? আমিও তো আঙ্কেলকে সেই বিষয়টা অনেকক্ষণ বুঝিয়ে বললাম, কিন্তু আঙ্কেল আমার কথা শুনে নারাজ। তিনি যেটা বলেছে সেটাই করবে, আশিকের বিয়ে দিয়ে দেবে আজকে। মাথা ঠিক আছে তোর? কি আবল তাবল কথা বলতেছিস বারবার? আশিকের বিয়ে দিবে, আশিকের বিয়ে দিবে। আশিকের কি বিয়ের বয়স হয়েছে নাকি? এসব কি আজে বাজে কথা বলতেছিস? আশিকের আব্বু তো আর মূর্খ ব্যক্তি না যে তিনি একজন শিক্ষিত ব্যক্তি, তিনি তো সবকিছুই বোঝে, তাই না? আচ্ছা, তোর সমস্যা কোথায় বুঝতেছি না তো ব্যাপারটা। আসলে আশিকের বিয়ে হয়ে যাচ্ছে, তোর তো অনেক খুশি হওয়ার কথা। তাহলে আশিক আর তোকে ডিস্টার্ব করবে না, তোর কাছে যাবে না। এখানে সেটা কোনো ম্যাটার না, এখানে ম্যাটার হচ্ছে আশিকের বিয়ের বয়স হয়নি, এখন তো তার পড়াশোনা করার সময়, তাই না? এখন বিয়ে করবে মানে এটা কি মগের মুল্লুক নাকি? আমি যেটা বলতেছি সেটা সত্যি। এখন তোর বিশ্বাস না হলে তুই গিয়ে খোঁজ খবর নিয়ে দেখতে পারিস। এত সুন্দর করে সারাদিন কষ্ট করে বাড়িটা ডেকোরেট করলাম, আর এখন যদি তুই বলিস বিয়ে হবে না, তাহলে তো আমার সব কষ্ট বৃথা হয়ে যাবে। তাই তুই এখানে কোনো গন্ডগোল করবি না। আমি তো কোনোভাবেই এই বিয়ে হতে দেব না, কারণ আশিকের এখন পড়াশোনা করার সময়, সে পড়াশোনা করবে, নিজে একটা জব করবে, তারপর বিয়ের চিন্তা ভাবনা করবে সে। ভেবে চিন্তে সব কাজ করবি। যদি আজকে সিরিয়াসলি বিয়েটা ভেঙে যায়, তাহলে আশিক কিন্তু তোর পিছন ছাড়বে না। সেই কথাটা ভাবিস কিন্তু একবার। এখন তোর মুক্তির জন্য হলেও আজকে আশিকের বিয়েটা হতে দে। সেটা পরে দেখা যাবে। এখন আমি নিচে যাচ্ছি, পরে তোর সাথে এটা নিয়ে কথা হবে। এখন আমি নিচে যাচ্ছি, দেখি কি করা যায়। তুই যদি কোনো কিছু করেছিস তাহলে তো কপালে দুঃখ আছে, তোকে খুন করে ফেলবো আমি। এটা কি করলি তুই? আমার সাথে তো একটাও কথা বলতে দিলি না, আমি তো কথা বলার সময় পেলাম না তোর জন্য। চুপ থাক, একটা কথা বলবি না। দেখতে পেলি এখন প্রিয়াঙ্কা জ্বলতেছে, তার মানে কি সে তোকে পছন্দ করে। আর না হলে এইরকম একটা মিথ্যা সংবাদ পেয়ে সে এটা নিয়ে নাচানাচি করা শুরু করে দিত না। কিন্তু সে বিয়ে ভাঙার জন্য নিচে চলে গেল কেন? কিন্তু আমার একটা বিষয় ভেবে অনেক কষ্ট হচ্ছে। একটু পর যখন সত্যিটা জানবে আর তোর উপর দিয়ে যেটা যাবে সেটা দেখার জন্য আমি এখন থেকে প্রস্তুতি নিয়ে থাকি। তোর মতো স্বার্থপর বন্ধু আমি কখনো দেখিনি। তোর ভালোর জন্য আমি মিথ্যা বলতেছি, এখন তুই আমাকে বাঁচানোর বদলে বিপদে ঠেলে দিচ্ছিস।
বেশি করে, তাই না? আচ্ছা, আমারও সময় আসবে, এখন না হয় এরকম করলি আমার সাথে। সেটা বড় কথা না, কথা হচ্ছে এইটা যে প্রিয়াঙ্কা আমার উপর দুর্বল আছে, সেটাই প্রমাণ পেলাম তোর কথার মাধ্যমে। তোকে অনেক ধন্যবাদ বন্ধু। তোকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না, কারণ তুই যে উপকার করেছিস আজকে আমি সবকিছু বুঝতে পেরেছি। কিন্তু একটা বিষয় ভেবে আমিও একটু মজা পাচ্ছি যে একটু পর আমি এমন একজনকে ফাঁসিয়ে দিব যেটা বলার বাইরে। আমি বাসা থেকে চলে যাচ্ছি, তুই মারা দে, আমি আর এই বাসায় নেই। একদম মেরে পুঁতে ফেলবো। এই বাসায় নাই মানে? কোথাও যাবি না তুই, আমার সাথে থাকবি। একটু যদি আমার চোখের আড়াল হয়েছিস তাহলে কিন্তু খুন করে ফেলবো শালা। না, আমি থাকবো না, আমি বাসায় চলে যাচ্ছি এখন। পরে এসে তোর সাথে দেখা করব। আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন এখানে থেকে লাভ নেই, কোনো কাজ নেই, আমি চলে গেলাম, তুই থাক। না, এরকম করতেছিস কিসের জন্য? দেখ তোর হাত ধরতেছি, প্লিজ এরকম করিস না আমার সাথে। থাক, না হলে আমি একা থাকতে পারবো না এখানে। এখানে তোর গার্লফ্রেন্ড আছে, তোর হবু বউ আর প্রিয়াঙ্কা এখানে থাকবে, আমি এখানে থেকে কি করব বল? বেশি কথা বলতে পারবো না, এখন যেটা বলতেছি সেটাই শোন। তুই কোথাও যাচ্ছিস না, আমার সাথে থাকবি। আমি নিচে গিয়ে দেখি কি অবস্থা হয়েছে। ঘটনা তো ঘটাই ফেলেছিস, এখন তো নিচে তুলকালাম কাণ্ড শুরু হয়ে যাবে। চল দেখি কি হয়। তারপর মাহিনকে সঙ্গে করে নিয়ে নিচে চলে আসলাম। আর একটা কথা ভাবতে লাগলাম, এখন তো প্রিয়াঙ্কা আব্বুর সাথে কি কথা বলবে, আব্বুকে না জানি কি কি বলে, আর আব্বু প্রিয়াঙ্কাকে কি কি বলে। শুধু একটা বিষয় ভেবে আমি অনেক খুশি হচ্ছি যে প্রিয়াঙ্কা যেভাবে রিজেক্ট করলো, তাতে মনে হচ্ছে প্রিয়াঙ্কা আমাকে মনে মনে পছন্দ করে। মুখ দিয়ে যত না বলুক না কেন, মন থেকে তো আমাকে একটু হলেও চাইছে। না হলে আমার বিয়ের কথা শুনে সে এতটা উদ্বিগ্ন হলো কিসের জন্য? বিয়ে ভাঙার জন্য। আবার মাহিনকে যেভাবে শাসিয়ে গেল, তাতে মনে হচ্ছে আজকে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলবে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, সেটা দেখার জন্য আমি অপেক্ষায় রইলাম। আর মাহিনকে বারবার বলতে লাগলাম, তোর জীবনে আজকে শেষ। আর মাহিন তো ভয়ে শেষ, বাসায় চলে যেতে যাচ্ছে বারবার। ওই আঙ্কেলটা আবার কোথায় গেল? মাথা গরম হয়ে আছে। এই বয়সে কিসের আশিকের বিয়ে দেয়? এখন পড়াশোনা করার বয়স, এই বয়সে নাকি তার বিয়ে দেবে? কিরকম শখ ভেসেছে ওনার, আমি সেটাই দেখতে চাচ্ছি। মাথা একদম গরম হয়ে আছে। এটা কি শুনতেছি আমি? বিয়ে দিবে নাকি? আর আমি জানি না আশিকের বিয়ে, অথচ আমি জানি না মগের মুল্লুক পেয়েছে নাকি। আজকে দেখা হোক, তারপরে বুঝিয়ে দেব যে এই বয়সে বিয়ে দেওয়ার কথা মুখে নিয়ে আসার সাহস হয় কি করে তার। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না আঙ্কেলকে। খুঁজে শেষ পর্যন্ত গিয়ে দেখি ওনারা আমার আব্বু আম্মুর সাথে বসে গল্প করতেছে, আর সাথে কয়েকজন মুরব্বী আছে। তাদেরকে আমি চিনি না। সবাই আমাকে সেখানে দেখে একটু বিব্রত হয়ে গেল। কি নিয়ে জানি কথা বলতেছিল, কিন্তু হঠাৎ আমি যাওয়ার ফলে সবাই চুপ হয়ে গেল একদম। আমি কারোর সাথে কোনো কথা না বলে সোজা গিয়ে আঙ্কেলের হাতটা ধরে টানতে টানতে বাহিরে নিয়ে আসলাম। সবাই অবাক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রইল, কিন্তু কেউ কোনো কথা বলল না, চুপচাপ বসে রইল সেখানে। আর আঙ্কেল একটু ভয় পেয়ে গিয়েছে, কারণ হঠাৎ করে তাকে টানতে টানতে নিয়ে আসতেছি তো, তার জন্য। একদম ছাদে নিয়ে আসলাম। ছাদে এসে দেখি মাহিন বা আশিক কেউ নেই। গেল কোথায় ওরা? কোথায় যায় যাক, এখন আঙ্কেলের সাথে আগে আমি কথাগুলো বলি, তারপর দেখা যাবে। আঙ্কেল, আমি শুনতেছি আশিকের নাকি বিয়ে দিতে চাচ্ছেন আপনি। এই বয়সে সে পড়াশোনা করবে, আর আপনি তাকে বিয়ে দিয়ে দিচ্ছেন। এটা ঠিক হচ্ছে বলুন তো? তোমাকে কে কি বললো আম্মু? আমি তো কিছু বুঝতে পারছি না, কিসের আশিকের বিয়ে দিচ্ছি আমি? দেখেন আঙ্কেল, আমার থেকে লুকিয়ে রাখবেন না বিষয়টা। আমি জানি আপনি আমাকে জানাতে চাচ্ছেন না বিষয়টা, আমি চিল্লাচিল্লি করব তার জন্য। সত্যি আমি কিছু বুঝতেছি না তোমার কথা। তুমি কি বলতে চাচ্ছ একটু বুঝিয়ে বলবে আমাকে আসল বিষয়টা কি? আসলে আমি যখন এই বাসায় আসলাম তখন ছাদে চলে গিয়েছিলাম, গিয়ে দেখি আশিক আর মাহিন বিয়ের কথা বলতেছে। আমি যখন জিজ্ঞাসা করলাম তখন বলল আজকে নাকি আপনি আশিকের বিয়ে দিচ্ছেন। এরকম কোনো কিছু না, তারা তোমার সাথে হয়তো ফাজলামি করেছে। আমি কোন পাগল যে এই বয়সে আশিকের বিয়ে দিয়ে দিব? দেখেন, যদি আপনি আমাকে বলতে না চান তাহলে কিন্তু ভেজাল হবে। আমি বিয়ে কখনোই হতে দেব না। এখন আমি আশিকের সাথে থাকবো, দেখবো আপনি কিভাবে আশিকের বিয়েটা দেন আজকে। আমি সত্যি বলতেছি, এরকম কোনো কিছু হচ্ছে না আজকে। আর আজকে শুধু আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। আমি অনেকদিন পর এসেছি, তাই আমার বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে ইনভাইট করেছি, তারা এসেছে। শুধু এখানে কোনো বিয়ে হচ্ছে না। তাহলে কি তারা আমাকে বোকা বানালো, নাকি আপনি আমাকে বোকা বানাচ্ছেন? আমি কিন্তু কোনো কিছু বুঝতে পারতেছি না। আমি কিন্তু এখন কান্না করে দেব, সত্যি বলতেছি। এখন আমাকে যদি সত্যিটা আপনি না বলেন। সত্যিটা হচ্ছে এটা যে ওরা দুজনে মিলে তোমাকে বোকা বানিয়ে দিয়েছে, কারণ এখানে কোনো বিয়ে হচ্ছে না। সত্যি সত্যি সত্যি। আজকে ওদের একদিন কি আমার একদিন, দেখেন আমি আজকে ওদের কি অবস্থা করে ছেড়ে দেই। আপনি কিন্তু এর মাঝে কোনো কথা বলবেন না,
ওরা পাইছেটা কি আমার সাথে? এরকম ফাজলামো করবে আর আমি ওদেরকে ছেড়ে দেব? সেটা তোমাদের ব্যাপার, তোমরা যা ইচ্ছা তাই করতে পারো। আমরা বড়রা সেখানে কোনো নাক গলাবো না। তোমরা যা ইচ্ছা তাই করতে পারো, যাও এখন। ধন্যবাদ আঙ্কেল, এবং তার সাথে সরি, কারণ আমি না বুঝে আপনাকে কত কথা বললাম ছোট হয়েও। প্লিজ আপনি কিছু মনে করবেন না। পাগলি মেয়ে কোথাকার, আমি আবার কি মনে করতে যাব? কোনো কিছু মনে করিনি, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আমি এখন বড়দের সাথে কথা বলতেছি, আর এগুলো কথা কাউকে বলো না, তারা হাসাহাসি করবে তোমাকে নিয়ে। আচ্ছা তাহলে আমি এখন গেলাম, ওদেরকে খুঁজে দেখি কোথায় আছে, আর ওদেরকে যে কি করব আমি ভেবে পাচ্ছি না। এখন আগে হাতের কাছে পাই, তারপর দেখা যাবে। তোর কি মনে হচ্ছে সত্যি সত্যি সে আঙ্কেলকে কিছু বলবে নাকি? তাদের সাথে কোনো কথা বলার সাহস পাবে না, কারণ বড়রা তো এখন মিটিং করতেছে, তাই না? তুই তাহলে প্রিয়াঙ্কাকে ভালো করে চিনিস না? সে আমার আব্বুকে একটু ভয় পায় না। এত সাহস তার! একদিন আব্বুর সাথে সে কথা কাটাকাটি করেছিল, সেই দিন বুঝতে পেরেছিলাম আব্বুকে একটু সে ভয় পায় না। তাহলে ধরে না আজকে আমাদের অবস্থা শেষ, কারণ যে হিসেবে সে চলে গিয়েছে তাতে মনে হচ্ছে এখন হয়তো ঘটনা ঘটে গিয়েছে। চল, এখন আমাদের এখানে থাকা নিরাপদ নয়, আমরা একটু বাসার বাইরে চলে যাই, পরে আসবো পরিবেশ ঠান্ডা হলে। এত ভয় পাচ্ছিস কেন এখন? তখন মিথ্যা কথা বলতে ভয় লাগেনি? এখন ভয় পাচ্ছিস কিসের জন্য? এখন আমি কোথাও যেতে পারবো না। বাইরে গেলে আব্বু যদি ডাকাডাকি করে আর যদি আমাদের না পায়, তাহলে কি করবে একটু ভেবে দেখ। তাহলে এখানে থাক তুই, আমি একটু বাইরে থেকে ঘোরাঘুরি করে আসি, পরে তোর সাথে দেখা হবে। পরিবেশ যখন ঠান্ডা হবে তখন আমাকে ফোন করিস, আমি চলে আসবো। আমি তোকে ভালো করে চিনি, তুই যদি এখন এখান থেকে চলে যাস তাহলে তোকে আর এখানে আনা আমার পক্ষে সম্ভব না। তাই আমি তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। আঙ্কেল আন্টি এখানে আছে, তুই একা বাসায় গিয়ে থাকতে পারবি না অযথা। পরিবেশ ঠান্ডা হলে আমি চলে আসবো, সমস্যা নেই। আমি কি একা বাসায় গিয়ে থাকতে পারি? পাগল হয়েছিস নাকি? আমি চলে আসবো, একটু বাইরে যাই, একটু দোকান পাড়ে আড্ডা দিয়ে আসি। একটু পর সবাই খাইতে বসবে, তখন যদি আমাদের দেখতে না পাই বা তোকে দেখতে চাই, তোকে দেখতে না পাই আব্বু যদি আমাকে জিজ্ঞেস করে তোর কথা, আমি কি জবাব দিব? আর তখন সবার সামনে তো আমাকে নানা ধরনের কথা শুনতে হবে, তাই না? তাহলে একটা উপায় আছে, এখন সময় মতো রুমে গিয়ে শুয়ে থাকি, ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিয়ে। একটু পর সে যখন ঠান্ডা হবে তখন বাইরে এসে তার সাথে কথা বলে নেব। সেটা করা যায়। চল তাহলে এখন আমার রুমে চলে যাই, যেখানে গেম খেলি। কিছুক্ষণ পর যখন খাইতে বসবে সবাই, তখন চলে আসবো। তখন তো কিছু বলতে পারবে না। আমার না কেমন জানি ভয় করতেছে, তখন মিথ্যা বললাম। আর প্রিয়াঙ্কা যেরকম জিদি মেয়ে, যদি সবার সামনে বলে দেয় তাহলে তো আমার মান ইজ্জত বলতে কিচ্ছুই থাকবে না। এত টেনশন করার কিছু নেই, আমি আছি তো, সব সামলিয়ে নেব। এখন আমি তার সামনে গেলে দেখবি যে সে একটু রাগ করে থাকতে পারবে না। যেভাবে বলতেছিস মনে হচ্ছে তোর ঘরের বউ, তুই সামনে দাঁড়িয়ে গেলে আর সে কিছু বলবে না। দেখা যাবে তোকে একটা থাপ্পড় দেওয়ার পর আমাকে ধরে গণহারে পিটনি শুরু করে দিবে, তখন কি করব? এত টেনশন করতেছি কিসের জন্য আমি বুঝতেছি না। তোর এত টেনশন হচ্ছে কিসের জন্য? তুই চুপচাপ থাক না, কি হয় পরে দেখা যাবে। এখন যেটা বলছিস সেটাই করতেছিস না কিসের জন্য? চল রুমে গিয়ে কিছুক্ষণ গেম খেলি, তারপর দেখা যাবে কি হয়। তারপর মাহিনকে সাথে করে নিয়ে আমার রুমে চলে আসলাম। এখন একটু গেম খেলা যাক মাহিনের সাথে, কাস্টম খেলবো। সে নাকি অনেক ভালো খেলা, দেখা যাক। আমি তার খেলা কখনো দেখিনি আর সে আমার খেলা কখনো দেখেনি, কারণ আমরা কখনো গেম খেলি না একসাথে। কারণ হচ্ছে মাহিনের একটা আলাদা স্কোয়াড আছে আগে থেকে, আর আমার একটা স্কোয়াড আছে, তাই একে অন্যের সাথে তেমনভাবে খেলা হয় না। আর কে কেমন খেলে সেটা জানি না। এখন তার সাথে কাস্টম খেলি, তারপর দেখা যাবে কি হয়, দেখব যে সে কতটা পারে। মাহিনের সাথে রুমে চলে আসলাম, এসে রুমের ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিলাম, যাতে করে কেউ ডিস্টার্ব করতে না পারে। গেম খেলার সময় ডিস্টার্ব করলে মাথায় গরম হবে, তার জন্য ভেতর থেকে দরজা বন্ধ করে দিলাম। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে শেষ করলাম, কোথাও দুজনের একজনকেও দেখতে পেলাম না। মাথা গরম হয়ে আছে, আমার সাথে ফাজলামি করা, আর এখন লুকিয়ে আছে কোথায় সেটাই তো খুঁজে পাচ্ছি না। একবার শুধু চোখের সামনে পড়, দুজনের একজন দেখ, তোদের কি করি আমি। আমার সাথে তামাশা করা, তাই না? এখন ভয়ে পালিয়েছিস কিসের জন্য? বেরিয়ে আসছিস না কিসের জন্য? আমার সামনে আয়, এখন পালিয়েছিস কেন? আমার সাথে তামাশা করিস, তাই না? এখন পালিয়েছিস, আমার সামনে আসিস না কিসের জন্য? কোথায় তোরা? বেরিয়ে আয়। রাগে একদম পুরো শরীর কাঁপাকাঁপি করতেছে। এখন দুইটার মধ্যে একটার দেখা পাই, থাপ্পড় কাকে বলে, কত প্রকার কি কি, তারপর পিটানি কত প্রকার কি কি, সবকিছু বুঝিয়ে দিতাম। আজকে রাগ যে পরিমাণে উঠেছে আমার, সবখানে খোঁজাখুঁজি শেষ করলাম, তাদের তো কোথাও দেখতে পেলাম না। কিন্তু আশিকের রুমে তো দেখা হয়নি এখন পর্যন্ত, কারণ আমি ভেবেছিলাম তার রুমে থাকবে না।
সেই রুমটা বাদ দিয়ে তো সব কিছুই দেখে নিলাম। এবার আমি আশিকের রুমটা দেখে আসি, তারপর দেখা যাবে সেখানে আছে কিনা। থাকলে তো তাদের আজকে অবস্থা খারাপ আছে। কোনো কথা না বলে চুপচাপ আশিকের রুমের সামনে চলে আসলাম। আশিকের রুমের সামনে এসে দেখি ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়া। তার মানে এরা দুজন এখানে লুকিয়ে আছে। এটা আমার আত্মবিশ্বাস, কারণ না হলে রুমের ভেতর থেকে দরজা দেওয়ার কথা না। এবার কি হবে? দরজা ধাক্কাধাক্কি করা শুরু করে দিয়েছে, এখন তো মনে হয় ধরেই ফেলেছে আমাদের। আমি বুঝতে পারতেছি না তুই এত ভয় পাইতেছস কিসের জন্য। সব সমস্যা ঠিক হয়ে যাবে, একদম টেনশন করিস না, তুই শুধু দেখতে থাক। তুই ভুল করেও দরজা খুলতে যাবি না। সে বাইরে থেকে কত চিল্লাচিল্লি করে করুক, আমরা ভিতরে বসে আছি, বসে থাকি। এখন যদি যাই তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে আমাদের। এখন তো আমারও ভয় লাগতেছে, যেভাবে দরজা ধাক্কাধাক্কি করতেছে মনে হচ্ছে প্রচুর রাগ আছে। এখন তার বাইরে না যাওয়াই ভালো হবে। তার জন্যই তো বললাম এখন চুপচাপ এখানে বসে আসিস থাক, বাইরে গেলে ঝামেলা হবে। যদি বড়দের মধ্যে কেউ একটু জেনে যায় তাহলে মান সম্মান বলতে আর কিছু থাকলো না আমাদের। সবার সামনে সবকিছু ফালুদা হয়ে যাবে। এত ভয় করলেও তো চলবে না, দরজা তো খুলে দিতেই হবে তাই না? এখন না খুলে দিলে তো পরে খুলে দিতে হবে। তখন যদি আরো রেগে যায় তাহলে কি হবে একটু ভেবে দেখেছিস? আমি ভেবে দেখেছি কি হবে, তখন তো আরো গণহারে পিটনি খাবো। তার থেকে একটা কাজ করলে কেমন হয়, দরজাটা খুলে দিয়ে তার কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নেই, তাহলে ভালো হবে। আমিও সেটাই ভাবতেছি। এখন যদি তার সাথে গিয়ে কথা বলি তাহলে মনে হয় ভালো হবে। না হলে তো কি যে আছে কপালে বুঝতেছি না তো। আচ্ছা তাহলে একটা কাজ কর, তুই রুমের দরজা খুলে দে, আমি দৌড়ে গিয়ে তার হাত পা ধরে ফেলবো, যাতে করে সে পিটাতে না পারে, তাকে বোঝাতে হবে। এসব কথা বাদ দে, তুই এখানে বসে আছিস, বসে থাক। আমি দরজা খুলে দেই। যদি কোনো কিছু করে বা বলে আমাকে বলবে, তোকে কিছু করতে দেব না। এটা কোনো কথা হলো? আমার জন্য তুই তার কাছে বকা শুনবি, আবার যদি হঠাৎ করে হাত তুলে বসে, এটা হবে না। আমি যেটা বলতেছি সেটাই হবে, এর মাঝে আর কোনো কথা হবে না। তুই চুপচাপ এখানে আসিস, এখানে বসে থাকতো। এখনো দরজা খুলে দিচ্ছে না, মাথা গরম হয়ে যাচ্ছে প্রচুর। যদি দরজা না খোলে তাহলে আজকে কি করব নিজেও ভেবে পাচ্ছি না। যদি দরজা খুলে তাহলে তো একটা উত্তম মধ্যম দিয়ে শেষ করব, আর যদি দরজা না খুলে আমাকে যতক্ষণ দাঁড় করিয়ে রাখবে ততক্ষণ তাদের অবস্থা খারাপ হবে। কত বড় সাহস তাদের, আমার সাথে ফাজলামো করে আর আমাকে বলে কি আশিকের বিয়ে হয়ে যাচ্ছে। আমার না কি সমস্যা? এখন ভয়ে ভেতরে দরজা দিয়ে ভেতরে বসে আছিস কিসের জন্য? দরজাটা খুলে দে, তারপর দেখ সমস্যা নাকি সমস্যা নাই সেটা দেখিয়ে দেব। এখন দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে আছিস কিসের জন্য? হঠাৎ করে দেখলাম দরজার কাছে কেউ চলে আসলো, তার মানে দরজা খুলে দেবে। আমি জোরে জোরে ধাক্কাধাক্কি করতে লাগলাম যাতে করে দরজাটা খুলে দেয়। ভয় পেয়ে, না হলে তো দরজা খুলবে না। তারা যেভাবে ভয় পেয়ে আছে, আমি আবারও জোরে জোরে দরজা ধাক্কাধাক্কি করতে লাগলাম, আর এক সময় দরজাটা খুলে দিল। তারপর তোর সাহস কি করে হয় আমাকে মিথ্যা কথা বলার? আর তুই রুমের দরজা বন্ধ করে দিয়ে আছিস, আমি যে তখন থেকে দরজা ধাক্কাধাক্কি করতেছি, দরজা খুলতেছিস না কিসের জন্য? এত রাগ দেখে লাভ কি? আমি আমার রুমে কি করব না করব সেটা একান্তই আমার ব্যাপার। তোকে এখানে কে আসতে বলেছে? তোর নাকি আজকে বিয়ে? সত্যি তাই না? তোর বিয়ে? এত বিয়ে করার ইচ্ছা? চলো, মেয়ে তো এসে পড়েছেন, বিয়েটা করে নিয়ে আসি। আমি উপস্থিত থেকে কত বিয়ে করার শখ দেখে নেব। আমার যা ইচ্ছা তাই করতে পারি, তোর কাছ থেকে পারমিশন নিতে হবে তার জন্য? আমি বিয়ে করব, আজকে না করলেও আব্বুকে বলবো তাড়াতাড়ি বিয়ে করে নিব। একা থাকতে ভালো লাগে না। একদম মেরে কুচি কুচি করে কেটে ডাঙা জলে ভাসিয়ে দেবো তোকে। আমাকে ভয় লাগে না বুঝি? আমার সামনে দাঁড়িয়ে এসব কথা বলতেছিস যে? এখন পর্যন্ত তোকে কিছু বলিনি, এটা তোর ভাগ্য। এখন বল কি হয়েছে, সমস্যা কি? দরজা ধাক্কাধাক্কি করতেছিস কিসের জন্য? এখন এখান থেকে চলে যা, আমরা গেম খেলতেছিলাম। যদি এখন না যাই এখান থেকে তাহলে তোর সমস্যাটা কি সেটা বল। তোকে এখন এখান থেকে যেতে হবে। আমার রুমে আমি তোকে থাকতে দিব না, এটাই হলো বড় কথা। তুই এখন এখান থেকে চলে যাবি, আর কোনো কথা বলতে চাই না তোর সাথে আমি। যা এখন। তোর বাড়ি এসেছি বিথায় তুই যা খুশি তাই বলে দিবি, আর আমি এটা সহ্য করে নেব? এটা শুধু তোর একার না, এটা আমার বাসা। আমি এটা পারমিশন নিয়ে নিয়েছি। এখন থেকে এটা আমার বাসা, আমি কিনে নিয়েছি। আচ্ছা, তাহলে আমি কালকে বস্তিতে শিফট হয়ে যাব, সমস্যা নেই। যেহেতু কিনে নিয়েছিস তাহলে তো এখানে থাকা যাবে না, আমি বস্তিতে শিফটে যাব, সমস্যা নেই। এখন তো অনেক পাকনামি করতেছিস তাই না? পরে যখন আমার পেছনে পেছনে আসবি জুতা পেটা করব। এখন এসেছি যত ধরনের কথা বলতেছিস তাই না? আচ্ছা, আমিও দেখে নেব আর একবার কখন আমার পেছনে আসিস। আচ্ছা, তখন দেখা যাবে। এখন বিচার করতে এসেছিস, বিচার করে চলে যা। এখন কিছু বলতে চাইলে বলতে পারেন, কারণ আমাকে এখন যেটাই বলুক না কেন আমি তাকে কোনো কিছুই বলবো না। কিন্তু মাহিনকে কোনো কিছু বলতে দিব না, কারণ তাকে আমি সবকিছু শিখিয়ে দিয়েছিলাম। নিজের মুখ থেকে
বলতে সমস্যা কি? নিজের মুখ থাকতে অন্যকে দিয়ে বলতে হবে কিসের জন্য? এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার মুখ দিয়ে বলেছি তো আমি। মাহিন বলা মানে আমি বলা একই কথা। এখন যদি মাহিন তোকে বলে যে আমাকে চিরদিনের জন্য ভুলে যেতে হবে, তাহলে তো তুই আমাকে ভুলে যাবি, তাই না? মাহিন কখনো সেই কথা বলবে না। উল্টা বলবে যে তোকে সারা জীবন ধরে রাখার জন্য যা করতে হয় সেটাই করতে হবে আমাকে। সে আমার সবসময় পাশে থাকবে। যদি বলে যে না এটা হবে না, তুই তাকে ছেড়ে দে, তাহলে তো তুই আমাকে ছেড়ে দিবি। এটাই বাস্তব, তাই না? বলতেছি না সে কখনোই এ কথা বলবে না। এখন কি বলবি তাড়াতাড়ি বল, আর এখান থেকে চলে যা। আমরা গেম খেলতেছি, আর আমাদের বন্ধুত্বের মাঝে কোনো ফাটল ধরানোর মতো কথা বলবি না তুই। তার মানে আমার থেকে মাহিন তোর কাছে বেশি প্রিয়। আমি না থাকলেও চলবে, কিন্তু মাহিন না থাকলে তোর জীবন চলবে না, এটাই তো? তোকে একটা কথা বলি, ভালো করে শোন। কারণ তুই আমার জীবনের এমন একটা মানুষ যাকে ছাড়া আমি চলতে পারবো না, যাকে আমার দরকার। কিন্তু মাহিন এমন একটা ব্যক্তি যে তোর আগে মাহিন আমার জীবনে এসেছে, আর সেটা বন্ধুত্বের একটা সম্পর্ক। আর তুই যে আমার জীবনে আসবি না বলে দিয়েছিস, তখন আমিও প্রচুর ডিপ্রেশনে ছিলাম, অনেক কান্নাকাটি করেছিলাম। তখন কে আমার পাশে ছিল জানিস? তুই না মাহিন। আমিও যদি ভুলবশত কোনো কিছু করে ফেলতাম, হয়তো তুই একটু কষ্ট পাইতি বা কিছুক্ষণ এসে কান্নাকাটি করতি, তারপর চলে যাইতি এখান থেকে। কিন্তু মাহিন আমাকে সেটা করতে দেয়নি। তুই আমার জীবনের লাইফ লাইন। কখনো ভালোবাসা আর বন্ধুত্বের মাঝে পার্থক্য করতে আসবি না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। দেখ, আমার জন্য তোদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে আমি সেটা কখনোই চাইবো না। আমি না থাকলে চলবে, কিন্তু প্রিয়াঙ্কা তোর জীবনে না থাকলে হয়তো অনেক কষ্ট পাবি। হয়তো আমার সামনে কষ্ট প্রকাশ করবি না, কিন্তু প্রতিটা রাতেই হয়তো কান্নাকাটি করে থাকবি। কিন্তু আমি না থাকলেও প্রিয়াঙ্কা থাকলে সেই কান্নাকাটি করতে হবে না। আমার জন্য হয়তো তোর মন খারাপ হয়ে যাবে, কিন্তু সেটা কোনো ম্যাটার না, তো একদিন পর ঠিক হয়ে যাবে। প্রিয়াঙ্কা ঠিকই তোকে ভালোবাসা দিয়ে আমাকে ভুলিয়ে দেবে। আমার জন্য অযথা কষ্ট করে লাভ কি? আমি চলে যাব তোমার জীবন থেকে, সমস্যা নেই। তুই তাও প্রিয়াঙ্কাকে কষ্ট দিস না। বেশি কথা বলবি না, এখানে আছিস চুপচাপ থাকবি। আমি কথা বলতেছি, কথা বলতে দে। এর মাঝে তোকে একটা কথা বলতে বলেছি আমি। আমার বন্ধুর জীবনসঙ্গী, সে তাকে যা ইচ্ছা তাই বলতেছে, আর আমি চুপচাপ সেটা শুনবো? এটা কিভাবে হয়? আমি তো চাই না যে আমার জন্য আমার বন্ধুটা সারা জীবন কষ্টে থাকুক, তাই না? আমি চাইবো আমার বন্ধুটা সবসময় হাসি খুশি থাকুক তার প্রিয় মানুষটার সাথে। আর তুই কখনো চাইবি না যে আমি মন খারাপ করে থাকি বা আমি তোর সাথে কথা বলা বন্ধ করে দেই। এরকমটা তো তুই কখনোই চাইবি না, তাই না? এর মানে তুই কি বলতে চাচ্ছিস? আমার সাথে কথা বলবি না? আমার সাথে কথা বলা বন্ধ করে দিবি? তার মানে কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না তোর কথার। তোকে কোনো কিছু বুঝতে হবে না, যে বোঝার সে বুঝে নিয়েছে। এখন কথা হচ্ছে, আমার অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝলাম, প্রিয়াঙ্কা হয়তো আমাদের সম্পর্কটার জন্যই তোকে ভালোবাসতে পারতেছে না। তাই আমি তোর সাথে সম্পর্কটা আজ থেকে শেষ করে দিচ্ছি। আর হ্যাঁ, প্রিয়াঙ্কা একটা কথা মাথায় রাখবে সব সময়, যে আশিককে কখনো কষ্ট দেবে না। আমি জানি তুমি আশিককে প্রচণ্ড ভালোবাসো, তোমাকে দেখলেই বোঝা যায়। যখন আমি তোমাকে আশিকের বিয়ের কথা বলতেছিলাম, তখন তোমার চোখ দেখেই আমি বুঝে নিয়েছিলাম যে তুমিও আশিককে অনেকটা ভালোবাসো, কিন্তু নিজের মনকে বোঝাতে পারতেছো না আসলে তুমি আশিকের সাথে রিলেশনে যাবে কি যাবে না। তার জন্যই হয়তো তোমার মাঝে একটু সমস্যা হচ্ছে। সেটা কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু একটা কথা সব সময় মাথায় রাখবা, কখনো কষ্ট দিবে না আশিককে। কি বলতেছিস সব আবল তাবল কথা? দরকার হলে আমি তাকে সারা জীবনের জন্য ভুলে যাব, কিন্তু তোকে কখনো ভুলে যেতে পারবো না। যে সবসময় আমার সঙ্গ দিয়েছে, খারাপ পথ থেকে আমাকে ফিরিয়ে নিয়ে এসেছে। আমি যখন প্রিয়াঙ্কাকে না পেয়ে কষ্ট করতেছিলাম, যখন আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, তখন তুই আমার পাশে এসেছিস, প্রিয়াঙ্কা না। তখন যদি আমি কিছু একটা করে বসতাম, আমার আম্মু আব্বুকে কে দেখতো? কেউ দেখতো না, তাই না? তুই আমাকে বাঁচিয়ে নিয়েছিস আমার আব্বু আম্মুকে দেখার জন্য। প্রিয়াঙ্কা তো কখনো আমাকে বুঝতে চেষ্টা করেনি, তাহলে কেন আমি তার জন্য তোকে ছেড়ে দিব? অনেক বলছিস, আর তোকে বলতে হবে না। আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। তুই আর প্রিয়াঙ্কা দুজন দুজনের সাথে কথা বল, সারা জীবন কিভাবে থাকবি, তোদের ফিউচার প্ল্যান কর। আমি চলে যাচ্ছি এখন থেকে। আর দেখা হবে মাঝে মাঝে স্কুলে, প্রাইভেটে আমি আলাদা করে নিচ্ছি, কারণ আমি থাকলে তো তোদের কথা বলতে সমস্যা হতে পারে। আমি অন্য স্যার সাথে কথা বলে নেবো কালকে। এখন তোমার কথা বলো, আমি বাসায় চলে যাচ্ছি। দেখা হবে তো মাঝে মাঝে, সমস্যা নেই। আমি যাচ্ছি তাহলে। আমাকে তোদের এতটাই খারাপ মনে হয় বা এতটাই স্বার্থপর মনে হয় যে তোদের বন্ধুত্বটা আমি নষ্ট করে দেব? কখনো না। আমি শুধু একটু তোমাদের পরীক্ষা করলাম যে তোমাদের বন্ধুত্বটা কতটা খাঁটি। তোমরা যেমন আমাকে পরীক্ষা করেছিলে, আমিও তেমন তোমাদের পরীক্ষা করে নিলাম। আমি ইচ্ছা করলে আশিক বা মাহিনকে 2টা থাপ্পড় দিতে পারতাম, কিন্তু থাপ্পড় দিয়ে কি হতে পারে? আবার সরি বলা লাগতো, আবার যত ন্যাকামি করা লাগতো। তার থেকে আমি তোমাদের বন্ধুত্বটার পরীক্ষা করলাম।
তোমরা যেমন আমাকে পরীক্ষা করতেছিলে, আমিও পরীক্ষা করে নিলাম। তোমার এটা করা একদম উচিত হয়নি, কারণ আমার আর মাহিনের বন্ধুত্ব নিয়ে তুমি পরীক্ষা নিতেছো, এটা কিন্তু ঠিক করনি তুমি। আমার ইচ্ছা হয়েছে, আমি নিয়েছি, তাতে তোর সমস্যা কোথায়? আমার যখন যেটা খুশি আমি সেটাই করব, তাতে কার কি? আমার তো কাউকে দেখার সময় নেই, আমি আমার মতো। হয়েছে, এখন আমি আর কাবাবে হাড্ডি হয়ে থাকতে চাচ্ছি না, আমি যাচ্ছি। তোমরা কথা বলো, আমি সিঙ্গেল লাইফ সিঙ্গেল থাকি, তাতে তোমাদের যেন নজর না লাগে। তোমরা এখন থেকে ডাবল হয়ে যাচ্ছ, তাড়াতাড়ি তোমাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আমি। তোকে কোথাও যাইতে হবে না, এখানেই বসে থাক। আমি তার সাথে রিলেশনে যাচ্ছি না, সোজা বিয়ে করে নেব তাকে। সে যদি ভালো কিছু করতে পারে তাহলে কোনো প্রেম হবে না আমাদের মাঝে, বিয়ের পর সব। তার মানে সব কিছুই হয়ে গেল আশিকের। আমি এখন এখানে থেকে কি করব? তোমরা তাও একটু কথা বলো, তোমাদের প্রাইভেসি বলতে কিছু আছে, একটু আশিককে শিক্ষা দাও কিভাবে তাকে ভালো করা যায়। আমি তো অনেক চেষ্টা করেছি, পারিনি, এখন তুমি করে দিও। ঠিক আমি কি একবারও বলেছি আমি তার সাথে রিলেশনশিপে গেলাম তাকে সবকিছু বুঝিয়ে দেব? আমি যেভাবে বলবো সেভাবেই চলবে। আমার কোন ঠেকা পড়ছে তার জীবনে? সে কিভাবে চলতে চায় সেভাবে চলবে। আমি শুধু তার ফিউচার দেখব, ভালো কিছু করতে পারলে অবশ্যই তার জীবনে আসব। তোকে আমার জীবনে লাগবে না, কারণ তুই আমার ভালো জীবনটা দেখে তুই আমার জীবনের সাথে জড়িত হতে চাচ্ছিস। কিন্তু আমার বন্ধুকে দেখ, সে সব সময় খারাপ সময়গুলোর মাঝেও আমার পাশে থাকে। এখন আবার তোর ভাব হয়ে গেল নাকি? বুঝতেছি না তো, এভাবে কথা বলতেছিস কিসের জন্য? সে বোঝাতে চাচ্ছে তুই যাতে করে ভালো কিছু করিস, সে তোকে ভালোবাসবে অনেক অনেক। সেটা তো দেখতেই পাচ্ছি, কি ভালোবাসা। এখনো মুখ দিয়ে একবার বললো না যে আমি তোকে ভালোবাসি। বলতেই হবে, না বললে হবে না নাকি? না বললে আমি আবার বুঝতে পারবো কিভাবে? আমি তো অতটাও প্রেমিক না যে চোখ দেখে বুঝে নেব। হয়েছে, এত নাকামি করতে হবে না। আমি তোকে ভালোবাসি, কিন্তু এখন না, বিয়ের পর সবটা দিয়ে ভালোবাসবো। এখন দূরে দূরে থাকবো। এটা আবার কেমন প্রপোজ হইল? আমি তো নিজেও বুঝতে পারলাম না, কিছুই বুঝতে পারলাম না। তুই কিছু বুঝেছিস মাহিন? কাউকে কোনো কিছু বুঝতে হবে না। এখন ঝগড়া করেছি অনেক, যেটা বলেছি সেটাই ঠিক। এখন পছন্দ হলে বিয়ে হয়ে যা, না হলে আমি গেলাম এখান থেকে। আমি কি একবারের জন্য বলেছি যে আমি রাজি হব না? আমি তো সেই কবে থেকেই রাজি হয়ে আছি। একবার বুকে আসবি না কি তাও আসা যাবে না। শুধু একবার, এরপরে যদি কখনো বলিস তাহলে সেটা সম্ভব না। আজকেই শেষ, বাকিগুলো সব বিয়ের পরে। তাতেই চলবে, আর কোনো কিছু লাগবে না। অন্তত নিজের মনকে বোঝাতে পারবো একবার হলেও জড়িয়ে ধরেছে, সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আর কোনো কিছু বললাম না, সোজা তাকে গিয়ে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ মাহিন দেখে অবাক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়েছিল, তারপর চোখ বন্ধ করে সেখান থেকে বেরিয়ে গেল। আমরাও কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে আসলাম, এসে সবার সাথে খাওয়া দাওয়া করে নিলাম। এইভাবেই আমাদের জীবনটা সুন্দরভাবে চলতে লাগলো। সবাই এখন ভালো বন্ধু হয়ে আছি। আপাতত কেউ জানে না আমাদের রিলেশনশিপের কথা, শুধু আমি, আশিক, মাহিন ছাড়া। আমাদের প্রেম কাহিনী এখান পর্যন্তই শেষ করলাম। এর পরের সিজনে বিয়ের কাহিনী নিয়ে হাজির হব। সেই পর্যন্ত অপেক্ষা করুন, আগামীকাল থেকে পরের সিজন আসতে চলেছে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।